ওকে। পিটু আয়োজিত ব্যাংক জব কোর্সে আইসিটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের আইসিটি তে নাম্বার সিস্টেম নিয়ে ক্লাস হবে। আমি মেহেদি হাসান, পিটুর একজন ইনস্ট্রাক্টর, আপনাদের সাথে রয়েছি। তো চেষ্টা করব আজকের ক্লাসটা যতখানি পারা যায় সহজভাবে বোঝার জন্য। তবে একই সঙ্গে এই কথাটাও বলে নেই যে আজকের যে টপিক নাম্বার সিস্টেম এবং লজিক গেট, শুরুতেই বলে নেই, তাতে করে কি হবে যে আপনাদের একটা মনস্তাত্ত্বিক একটা রিলিফ আপনারা ফিল করবেন। সচরাচর ব্যাংক প্রিলিতে যে 10 মার্ক আইসিটির জন্য বরাদ্দ রয়েছে, ইন জেনারেলি এখান থেকে কোনো প্রশ্ন আসে না। কিন্তু যেহেতু সব জায়গাতেই একটা ভার্সাটিলিটি দেখা যাচ্ছে, কোশ্চিন প্যাটার্নের মধ্যেও বিভিন্ন রকমের পরিবর্তন আসতেছে, সুতরাং যে কোনো মুহূর্তেই এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই কথাটা শুরুতেই আমি কেন বলে নিলাম, আপনারা আজকের ক্লাসটা সর্বোচ্চ চেষ্টা করবেন রিল্যাক্স মুডে করার। যে যেটুকু বুঝবেন আপনি ধরে নেবেন যে এইটুকুই আপনার জন্য ইম্পর্টেন্ট। যেটুকু বোঝেননি ওইটুকুর জন্য এক্সট্রা করে কোনো প্রেশার ফিল করবেন না। এটা হচ্ছে আমার দিক থেকে রিকোয়েস্ট। হ্যাঁ। আচ্ছা, অনেকেই বলতেছেন সাউন্ড কম। আমি আরেকবার একটু রেসপন্স নেব। সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, বেশিরভাগই বলতেছেন ঠিক আছে, সুতরাং আমি আর এটাতে আহ, গুরুত্ব দিলাম না। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা নর্মালি যারা হচ্ছে প্রিলি কোর্স করতে আসেন, আপনাদের ভেতরে একটা খুব স্বাভাবিক, এটা আমার ভেতরেও আছে বা ছিল বলা যায়, যে একটা প্রেশার ফিল করি আমরা, যে এত পড়াশোনা, এত কিছু, এত কিভাবে মনে রাখবো, পরীক্ষার হলে গিয়ে ডেলিভারি দিব কি করে। তো আজকের ক্লাসটা নিয়ে এইটুকুই বলবো। আপনারা, আমি বিশ্বাস করি যে ম্যাথ আপনারা খুব ভালো পারেন। তো আপনাদের ওই ম্যাথের বেসিক নলেজটা থেকেই আমরা আজকে চেষ্টা করব আজকের ক্লাসটা বোঝার জন্য। যেটুকু বুঝবো এইটুকুই আমাদের এগিয়ে যাবে। তো এই কারণে দেখা যাবে যে আজকে আমরা একদমই বেসিক ম্যাথমেটিক্যাল পড়াশোনা করব। আনফরচুনেটলি আমার সামনে ক্যালকুলেটর নাই। যদি কারো সামনে ক্যালকুলেটর থাকে, বেশ কয়েকজন রিকোয়েস্ট করবো আপনার ক্যালকুলেটর সাথে নিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্যালকুলেশন আসলে আপনারা একটু কুইকলি রেসপন্স করতে পারবেন, আমার জন্য সুবিধা হবে। চলুন শুরু করি। ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা কতটি? একটু কুইকলি রেসপন্স করেন। আমরা আগে বুঝি যে ডেসিমাল নাম্বারটা কি। আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের নাম্বার সিস্টেম ব্যবহার করি, সেইটাই হচ্ছে ডেসিমাল নাম্বার। আমরা টাকা ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে ধরনের নাম্বার ব্যবহার করি সেটা একটা ডেসিমাল নাম্বার। আচ্ছা, তাহলে ডেসিমাল সংখ্যা হচ্ছে 10টি। আমরা একটু কুইকলি দেখেন এই কোন 10টি। এই দেখেন, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে। বাইনারি নাম্বার কতটি? 2টি। কি কি? 0 এবং 1। ওকে। অক্টাল নাম্বার কতটি? আমরা আমাদের রেগুলার লাইফে সব থেকে বেশি, বা সব থেকে বেশি না, আমরা এমনিতেই ডেসিমালি ইউজ করি। কিন্তু আজকে আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবো। যেমন বাইনারিটা আমরা অনেক সময় জেনেছি যে কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে বা কম্পিউটার যেভাবে কাজ করে সেটা বাইনারি সিস্টেমে কাজ করে, সেই দিক থেকে আমরা জানি যে এটা এইভাবে কাজ করে। কিন্তু অক্টাল বা আরো সামনে যেটা দেখবো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়তো খুব বেশি লাগে না, বাট আমরা একটা ধারণা রাখার চেষ্টা করব। অক্টাল নাম্বার হচ্ছে 8টি। কোনগুলো অক্টাল নাম্বার, এখানে আমরা একটু চোখ বুলিয়ে নেই। 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল নাম্বার। তাহলে আমরা যে ডেসিমালে জেনেছিলাম যে 10-এর পরে কত হয়, ডেসিমালে 10-এর পরে আমরা জানি 11 হয়, তাই না? তো সেম ভাবে অক্টালেও এই ঘটনাটাই ঘটে, যে 7-এর পরে 8 না এসে কি হবে বলেন তো? 1 0 হয়ে যাবে। এভাবে 1 1 1 2 এরকম করতে করতে যখন 1 7 আসবে, 1 7 আসার পরে এর পরের নাম্বারটা কি হবে বলেন তো? 1 7-এর পরে, রাইট, 2 0। একদম ডেসিমালের মতোই, কিন্তু কিন্তু এখানে লিমিটেশনটা হচ্ছে 7-এর পরে এ আর হিসাব করতে পারে না। তো তাকে তখন বামের দিকে এগিয়ে যেতে হয়। আচ্ছা, আরেক ধরনের নাম্বার সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলি হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার কতটি? রাইট, 16টি। এগুলো একটু আমরা দেখে নিই। 0 1 2 3 4 এইভাবে করে 15 পর্যন্ত।
এইটা হচ্ছে আমরা হিসাবের জন্য করি। কিন্তু যদি রিপ্রেজেন্টের কথা বলি, রিপ্রেজেন্টটা হয় কিরকম দেখেন, 9-এর পরে আমরা আর 10 বলি না, 10-কে বলি এ, 11-কে বলি বি, 12-কে বলি সি, 13-কে বলি ডি, 14-কে বলি ই এবং 15-কে বলি এফ। এই দুই রকম হওয়ার কারণ হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু অবশ্যই আমরা নাম্বার দিয়ে ক্যালকুলেশন করব, কিন্তু যখন আমরা রিপ্রেজেন্ট করব, মানে শো করব, দেখাবো, তখন আমরা কিন্তু এই 15 ইউজ করতে পারবো না। তখন আমরা ইউজ করব কি, এফ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে নাম্বার আমরা ক্যালকুলেশন যখন করব তখন সেটা 15ই হবে, হিসাবটা 15তেই হবে, কিন্তু রিপ্রেজেন্টটা হবে অলওয়েজ এ বি সি ডি এইভাবে এফ পর্যন্ত। এফ এর পরে, আচ্ছা কয়েক সেকেন্ড আমি নিজে একটু শেয়ার চেক করি, কয়েক সেকেন্ড। ওকে, আমি আমার মোবাইল থেকেও কানেক্টেড হলাম। হ্যাঁ, একদমই ক্লিয়ার সাউন্ড। আমার কাছেও সাউন্ড একদম ক্লিয়ার মনে হচ্ছে। আপনাদের যাদের কাছে সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে না, তারা একটু কষ্ট করে লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, তাহলে আমরা কতগুলো নাম্বার সিস্টেম জানলাম? আমরা ডেসিমাল জানলাম। আচ্ছা এখানে একটু লিখি, আমরা ডেসিমাল জানলাম, আমরা বাইনারি জানলাম, আমরা অক্টাল জানলাম, আমরা হেক্সাডেসিমাল জানলাম। এখন বলেন এমএসবি কি? বলতে হবে না, আমরা নিজেরাই পড়ি। এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় ইলাবোরেশন আকারে আসতে পারে যে এমএসবির ইলাবোরেশন কি। এমএসবির ইলাবোরেশন হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা আবার কি জিনিস আমরা দেখব, এখনই দেখব। আরেকটা হচ্ছে এলএসবি, এর মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে আমাদেরকে যদি একটা বিট সংখ্যা দেওয়া হয়, ধরেন অনেকগুলো বিট একত্রে দেওয়া হয়, তাহলে কোনটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বলবো এবং কোনটাকে আমরা লিস্ট সিগনিফিকেন্ট বলবো, এইটাই মূলত আমরা এখানে বোঝার চেষ্টা করি। আপনাকে সিম্পলি আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তাহলে আপনারা নিজেরাই বুঝে ফেলবেন মোস্ট আর লিস্ট ব্যাপারটা কিভাবে কাজ করে। ধরেন আপনাকে কেউ 10,931 টাকা দিল। এখানে সব থেকে ভ্যালুয়েবল নাম্বার কোনটা বলেন তো? আমি যদি এখানে এভাবে রিপ্রেজেন্ট করি এ বি সি ডি ই, সব থেকে ভ্যালুয়েবল কোনটা? আচ্ছা অনেকে বলতেছে 9। 9 কি এখানে কি রিপ্রেজেন্ট করে দেখেন তো, 931। আপনি 10,000ই কিন্তু ভুলে গেলেন। তার মানে সব থেকে বেশি যেটার ভ্যালু, সেইটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা এটা বুঝবো কি করে, কোন একটা নাম্বার সিস্টেমে সব থেকে ডানের যে ভ্যালুটা থাকবে সেইটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে সেইটার ভ্যালু হচ্ছে কম্পারেটিভলি সব থেকে কম। আর কোন একটা নাম্বার সিস্টেমের সব থেকে বামের যে ভ্যালুটা থাকবে সেইটার ভ্যালু হবে সব থেকে বেশি, বা সেটাকে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। কথাটা কি বুঝতে পারছেন? যেমন আমি যদি এখানে লিখি, ধরেন 2,000, আবার লিখলাম 0020। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু যদি আপনারা ম্যাথ চিন্তা করেন বা অঙ্ক চিন্তা করেন, সেম কিন্তু তিনটা শূন্য আছে, একটা করে দুই আছে, কিন্তু খেয়াল করে দেখেন দুইয়ের অবস্থান পরিবর্তনের কারণে কিন্তু এদের ভ্যালুই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে 2,000 আর একটা হচ্ছে 20। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে অবস্থানের উপর বেস করে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এই কারণেই সর্ববামের ভ্যালুকে আমরা বলতেছি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং সর্বডানেরটাকে বলতেছি আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা এই এতক্ষণ ধরে যেই একদম বেসিক জিনিসগুলো জানলাম, সেগুলো নিয়ে আমরা একটু এক্সারসাইজ করব। দেখেন তো এখানে একটা ভ্যালু দেওয়া আছে। আমরা এই ধরনের ভ্যালু আসলে কিভাবে পড়ি, ছোটবেলা থেকে যে পড়ে আসছি, হুট করে এরকম বড় নাম্বার দেওয়া থাকলে কিন্তু আমরা পড়তে পারি না। আমরা কি করি বলেন তো? আমরা কিন্তু এই লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে এগিয়ে যাই। কিভাবে এগিয়ে যাই বলেন তো? এইভাবে আমরা মনে মনে হিসাব করি না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপরে আমরা বলি কিরকম, 5,34,718 টাকা। আপনি খুব চৌকস না হলে, যেমন আমি নিজেই চৌকস না, ইনস্ট্যান্ট চোখ বন্ধ করে হুট করে বলে দিতে পারতেন যেটা 5,34,718। বলেন।
ইনস্ট্যান্ট কিন্তু এটা বলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য ছোটবেলা থেকেই আমরা কিন্তু এভাবে শিখে আসছি, আমরা ডান থেকে বামে ধীরে ধীরে এগিয়ে একদম বাম পর্যন্ত যাই, তারপরে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারতেছি? 5,34,718। কিন্তু এই যে কথাটা আমি বললাম যে 5,34,718, এই কথাটা আমি পাইলাম কি করে? এটা পুরোটাই হচ্ছে যেহেতু ডেসিমাল সিস্টেমের একটা পদ্ধতি, তাহলে এটা আমরা পেয়েছি আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্য থেকেই। সেটা আবার কি জিনিস? আমরা আটকে বলি একক, এটা ছোটবেলায় আমরা পড়ছি। সরি যে আমি এখানে সময় বেশি নিচ্ছি, বাট এই একটা বুঝলে বাকিগুলো আরো সহজে বুঝবেন, এই জন্যই বারবার বলা। এটাকে বলি আমরা শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, আর এটা হচ্ছে লক্ষ। তার আগে আছে নিযুত, তার আগে হচ্ছে কোটি। আচ্ছা, এই যে আমি কথাগুলো বললাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই এককের একটা ভ্যালু আছে, এই দশকের একটা ভ্যালু আছে, এই শতকের একটা ভ্যালু আছে। আমাকে একটু কুইকলি রেসপন্স করেন তো, এই শতক বলতে আসলে কি বোঝায়? কুইকলি বলেন তো, শতক বলতে আসলে কি বোঝায়? রাইট, শতক বলতে আসলে বোঝায় 100। অযুত বলতে কি বোঝায়? অযুত বলতে বোঝায় 10,000। তাহলে আমরা লিখি, একক বলতে বোঝায় এক, দশক বলতে বোঝায় 10, শতক বলতে 100, হাজার বলতে 1,000, অযুত বলতে 10,000, আর লক্ষ বলতে 100,000 বা 1,00,000, আপনারা যেভাবে হিসাব করেন। এখন দেখেন, এগুলো সবই কিন্তু আসলে 10-এর ভ্যারিয়েন্ট। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করি? এইটার ভ্যালু হচ্ছে 10⁻0, এইটার ভ্যালু হচ্ছে 10⁻1। আচ্ছা, মার্কাটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এইটার ভ্যালু হচ্ছে 10⁻2, এইটা হচ্ছে 10⁻3, এটা হচ্ছে 10⁻4, এটা হচ্ছে 10⁻5। তার মানে আপনি বুঝতে পারতেছেন, ডেসিমালে যত বড় নাম্বারই থাক না কেন, আপনি সেগুলোকে ডান দিক থেকে বামে যত যাবেন, আসলে কি হচ্ছে, 10-এর পাওয়ার একটা করে বাড়তেছে। খেয়াল করে দেখেন, 0, 1, 2, 3, 4, 5, এরপরে যদি আসে তাহলে কি হতো? এখানে 10 টু দি পাওয়ার কত হতো? 6, রাইট। এখন এই যে ভ্যালুটা আমরা লিখছি না, 10⁻0, 10⁻1, 10⁻2, এগুলো হচ্ছে ওই যে অংশটা, মানে যে নাম্বারটা আমরা পড়তেছি সেই নাম্বারের যে বক্সটা, এটাকে আমি একটা বক্স হিসেবে চিন্তা করি, হ্যাঁ, সেই বক্সের ভ্যালু। মানে এই বক্সের ভ্যালু হচ্ছে 10⁻0, তার সঙ্গে ওই বক্সের ভেতরের যে ভ্যালুটা থাকবে সেইটা জাস্ট যোগ হয়ে যাবে। হ্যাঁ, বা সরি 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 সরি, যোগ হবে না, গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যালুটা গুণ হয়ে যাবে। তাহলে 10⁻0 ইন্টু 8, এটার ভ্যালু কত? 10⁻0 ইন্টু 8, 10⁻0 মানে 1, আর 8 কে 8। এখানে আমরা পাচ্ছি 10⁻1 ইন্টু 1, তাহলে কত হয়? 10 কে 10, তাহলে আমরা এখানে 10 বলতে পারি। 10⁻2, তার সঙ্গে আছে 7, তাহলে এখানে এটা কত হবে? ইন্টু 7, 700। এইখানে 10⁻3, এইভাবে আমরা একদম বাম পর্যন্ত করতে থাকবো। তারপরে আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা কিভাবে পাবেন? এগুলো সব আপনি যোগ করে দিবেন। এই যে ভ্যালুগুলো পাইলেন, ধরেন এই যে এখানে 8 প্লাস 10 প্লাস 700 প্লাস 4,000, যা যা পাচ্ছেন সব যোগ করলেই আপনি কিন্তু ফাইনালি এই ভ্যালুটা পাবেন। আমি এত সময় নিয়ে এই সব থেকে ইজি জিনিসটা এই কারণে আপনাদেরকে বললাম, যে এই যে নাম্বারটা আমরা তো ছোটবেলা থেকে বারবার এতবার পড়ছি, এটা আমাদের কিন্তু এত ভেঙে বোঝার আসলে কিছু নাই। কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিভাবে তৈরি হইলো এই নাম্বারটা, এইটা কি আপনারা বুঝতে পারছেন? এই 9 কোথায় পাইলেন? 9 তো এখানে কোথাও নাই। ওকে, আচ্ছা, এইটা যদি আপনারা বোঝেন এবং আমি যে কয়টা ভাগ বললাম সেই প্রত্যেকটা ভাগ যদি আপনারা বোঝেন, তাহলে পরের গুলা একদম সেম, আমরা শুধু রিপিট করব। হ্যাঁ, একদম সেম। দেখেন, আমরা 10 ভিত্তিক নাম্বার আমরা দেখলাম,
এবং 10 ভিত্তিক নাম্বার পদ্ধতি আমরা পড়ে ফেলছি, সো এখানে আর আমরা সময় দিলাম না। এখন আমরা বাইনারিতে যাব। তাহলে বাইনারিতে আমরা কি দেখব? প্রথম ভ্যালুটা হচ্ছে আমরা 0 পাইলাম, আমি একটু বেশি নিলাম, হ্যাঁ, 0 0 0 নিলাম। তারপরের ভ্যালুটা হচ্ছে 0 0 1। আমরা জানি যে বাইনারি তো দুইটাই, তাহলে এর পরের ভ্যালুটা কি হবে? আমরা জানি যে 1 থেকে 9 হওয়ার পরে 1 0 হয়। এখানে যেহেতু ভ্যালুই দুইটা, তাহলে 1 এর পরে কি হবে? 1 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। তারপরটা কি হবে? 1 1 হয়ে যাবে। এরপরটা কি হবে? তখন আরো বামে চলে আসবে, 1 0 হয়ে যাবে। এইভাবে একদম চলতেই থাকবে। ঠিক আমরা 9-এর পরে যেমন 10 লিখি, 19-এর পরে 20 লিখি, 99-এর পরে দেখেন বিষয়টা কিন্তু একই। 9-এর পরে লিখতেছি 10, এভাবে যাইতে যাইতে 99-এর পরে লিখতেছি 100। এখানেও আমরা কি করতেছি দেখেন, 1 1 এর পরে লিখতেছি 1 0 0, এভাবে আগাতে আগাতে একসময় যখন আমরা 1 1 1 পাচ্ছি, তারপরটা লিখতেছি 1 0 0 0। দেখেন পলিসিটা কিন্তু সেম। ওইখানে 10টা সংখ্যা ছিল, তাই 10টা পরে চেঞ্জ হতো। এখানে সংখ্যাই আছে, সরি মানে নাম্বার, নাম্বারই আছে মাত্র দুইটা। এই কারণে দুইটার পরেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রসেসটা কিন্তু একদমই সেম। আচ্ছা, এখানে একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোন ডেসিমালের জন্য বাইনারি কোন নাম্বারটা এইখানে দেওয়া আছে। এখন এই চারটা দেওয়ার কারণ কি? একটা হচ্ছে আপনি খালি চোখে দেখে নিজেই বুঝে ফেলতে পারবেন, কিন্তু দেখেন যে প্রত্যেকটা জিরো মানে এটার ভ্যালু হচ্ছে 0। এরপর একটা 0 0 0 1 মানে এটার ভ্যালু হচ্ছে 1। তারপরে 1 0 মানে এটা আসলে 2। এটা এমনিতে আমরা বুঝতে পারতেছি। কিন্তু কিন্তু আমরা সবাই কিন্তু সমান না। আমাদের সবার চিন্তা ভাবনা বা ব্রেইন প্রসেসিং ক্যাপাবিলিটি কিন্তু সেম না। এই কারণে এইটা হচ্ছে একটা সহজ উপায় যে আপনারা চাইলে এটা মুখস্থ করতে পারেন। এটা যদি আপনারা মুখস্থ করে ফেলেন, তাহলে কি হবে, এই লং রানে বুঝতে যাওয়ার চেয়ে মুখস্থ করলে পরীক্ষার হলে ইজি হয়ে যাবে। আপনাদের দুইটা অপশনে কিন্তু খোলা, আপনি চাইলে বুঝে নিতে পারেন অথবা আপনি মুখস্থ রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি, এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট পাবো আমরা। দেখেন, 2 এর পরে পাইলাম 1 0, 4 এর পরে পাচ্ছি 1 0 0, 8-এ পাচ্ছি 1-এর পর 0 0 0। এই নাম্বারগুলো কি একটু আগে আমরা পড়ছি, মনে পড়ে আপনাদের? 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 4, এই কটাই থাক। এইটার মান ছিল 1, এটার মান ছিল 10, এইটা ছিল 100, এটা ছিল 1000, এটা ছিল 10,000, মনে পড়ে? একটু আগে কিন্তু আমরা দেখছি। এই সেম প্রসেসটা কিন্তু বাইনারিতেও আছে। দেখেন, এই যে 1 0 যে আমি লিখছি, বাইনারি মানে কি আসলে? বাইনারি শব্দ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? আমরা ডেসিমাল দ্বারা বোঝাচ্ছি 10 ভিত্তিক সংখ্যা। তাহলে বাইনারি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? 2 ভিত্তিক সংখ্যা। ভালো করে বোঝেন কথাটা, খুবই সিম্পল। ডেসিমালকে আমরা বোঝাচ্ছি 10 ভিত্তিক সংখ্যা। তাহলে বাইনারি কি হবে? বাইনারি হবে 2 ভিত্তিক সংখ্যা। তার মানে আমরা এখানে যেই ক্যালকুলেশন গুলা 10 দিয়ে করছি, আমরা এখানে সেই ক্যালকুলেশন গুলা চোখ বন্ধ করে কিভাবে করব? 2 ভিত্তিক দিয়ে করব। তাহলে আমরা কি করতে পারি? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 3, 2 to the power 4, এই কটাই থাকলো, হ্যাঁ। তাহলে 2 to the power 0-র মান কত আসলে? বলি, 2 to the power 0-র মান কত? 1। 2 to the power 1-এর মান কত? 2 to the power 1-এর মান 2। 2 to the power 3-র মান কত? 4। 2 to the power 4-এর মান কত? এই আমি কোথাও একটা ভুল করছি না? এখানে 2 দিতে হবে। এইটা হচ্ছে 3 করে দেই, এইটা 8। আচ্ছা, আরেকটা লিখি, এটা হচ্ছে 16। দেখেন, 2 to the power 0-এর মান 1, 2 to the power 1-এর মান 2, 2 to the power 2 এর মান 4। এই যে ভ্যালুগুলো আমি লিখলাম, এগুলো কোন সংখ্যা পদ্ধতি বলেন তো? এই যে আমি 1 2 4 8 16 লিখলাম, এগুলো কোন সংখ্যা সংখ্যা পদ্ধতি? এটা কিন্তু বাইনারি না। হ্যাঁ, এটা আবার প্যাচ লাগানো যাবে না কিন্তু। এটা হচ্ছে ডেসিমাল। আর এই যে 2 to the power-এর যে আমরা তথ্যগুলো দিলাম, 0 1 2 3, এগুলো আমরা বের করতেছি কেন? লজিকটা কি? বাইনারির জন্য বের করতেছি না? তাহলে এগুলোর কিন্তু ডেসিমাল না, আমাদেরকে বাইনারি ভ্যালুটা জানতে হবে। তাহলে 1-এর বাইনারি হচ্ছে শুধু 1,
এর বাইনারি হচ্ছে 10, 4 এর বাইনারি হচ্ছে 100, 8 এর বাইনারি হচ্ছে 1000, 16 হচ্ছে 4টা 0। এখন আমি অন্য একটা মার্কার নেই, আপনারা একটু চোখ বোলান। এই যে 2 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 4, দেখেন তো ভ্যালুটা সেম কিনা। 2 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 3, খেয়াল করছেন? আপনারা বাইনারি ভ্যালুগুলা খেয়াল করে দেখেন, আমি মাঝখানে যেগুলো লিখছি এইগুলো কিন্তু ডেসিমাল নাম্বার, আর ডান পাশে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারগুলো আমরা কিভাবে পাইলাম? এই যে একটু আগে যে আমরা পড়লাম, এখানে যদি আমরা আহ এই আগেরটাই যাই, কি দেখছি আমরা? 1 এর কারণে হচ্ছে 1, 2 এর জন্য হচ্ছে 10, 3 হচ্ছে 11, 4 হচ্ছে 100। আর এগুলো সহজে বোঝার জন্য আগে আমরা শূন্য দিতে পারি, তাহলে আরো ইজি হবে। 5 হচ্ছে 101। তো মাঝখানেরটা তো ডেসিমাল ভ্যালু, এইটা আমরা ক্যালকুলেশনের জন্য পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি এই 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কিন্তু বাইনারিতে এইটা, 2 টু দি পাওয়ার 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, 2 টু দি পাওয়ার 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা, 2 টু দি পাওয়ার 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। দেখেন, এখানে আমরা 10 ভিত্তিক পড়ার সময় আমরা 10 টু দি পাওয়ার x ধরছি, আর এখানে আমরা বাইনারি পড়তেছি তাই আমরা 2 টু দি পাওয়ার x ধরে করতেছি। প্রসেসটা কিন্তু সেম। আরে কিভাবে বের করব এটা তো আমরা সামনে পড়বো, আমরা কিন্তু চেঞ্জ করব না, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি দেখবো তো। এখন যেটা দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো ফর্ম হয় কি করে, বাইনারি আর ডেসিমাল যে একই জিনিস সেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে আমরা ডেসিমাল পড়ছি 10 ধরে, বাইনারি পড়তেছি 2 ধরে, প্রসেসটা কিন্তু সেম, একই। ওকে, এখন তাহলে আমরা একটু অক্টাল দেখি। অক্টালে কি হবে তাহলে? আমরা একটু আগে কিন্তু দেখছি যে 0, 1, 2, 3 এইভাবে 7 যাওয়ার পরে আবার কি পাবো আমরা? 10, 11, এরকম করতে করতে যখন 17 আসবে, এরপরে আমরা কি পাবো আবার? 20। এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে অক্টাল পদ্ধতি। এখন আপনারা যদি মনে করেন যে এর আগের যে সিস্টেমটা দেখলাম সেটা এখানে অক্টালে কিভাবে কাজ করবে, একদমই সিম্পল। আপনি শুধু এইটুকু বোঝেন যে, ও আচ্ছা, এখানে একটা তথ্য আপনাদেরকে বোঝানো হয় নাই, যে কারণে হয়তো আপনারা অনেকে বুঝতে আপনাদের একটু প্যাচ লেগে যাচ্ছে। ধরেন আমি একটা যেগুলো নাম্বার চুজ করি, হ্যাঁ, এই এই ধরেন কোনটা ধরবো? এই 9টাই ধরলাম, হ্যাঁ এই 9। তাহলে 9 এর ভ্যালু হচ্ছে কত? 1001, তাই না? দেখেন এই যে নিচে খেয়াল করেন, 9 এর ভ্যালু হচ্ছে 1001। তাহলে এখন আসেন আমরা এটা বের করি। আমরা কি করছিলাম মনে আছে? প্রথমটার জন্য 2 টু দি পাওয়ার 0, তারপরটার জন্য 2 টু দি পাওয়ার 1, তারপরটার জন্য 2 টু দি পাওয়ার 2, তারপরটার জন্য 2 টু দি পাওয়ার 3। এখন তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 এর মান হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8। এখন আমরা কি জানছিলাম? যে এই বক্সে যা থাকবে তার সঙ্গে এই ভ্যালুকে গুণ দিতে হবে। আর এই জিনিসটা তো মিস হয়ে গেছিল, এখন আপনারা দেখেন এটা কিন্তু আমরা ডেসিমালে করে আসছি, ওটাই আমরা এখন করতেছি, যে 1001 কিভাবে আমরা পাচ্ছি। তাহলে এই দেখেন, 1 এর ভ্যালুর সাথে মানে 2 টু দি পাওয়ার 0 ইন্টু কত গুণ দিব বলেন তো? 2 টু দি পাওয়ার 0 সাথে আমরা কত গুণ দিব? 1। তাহলে আমরা পাবো হচ্ছে 1। আর এই বামেরটা দেখেন। আচ্ছা, একজন বলতেছেন যে আমরা 2 টু দি পাওয়ার মানে এটা কেন করব? দেখেন, আপনি যখন ডেসিমালের হিসাবগুলো করছেন তখন আপনি সব 10 দিয়ে করছেন না? তো আমরা এখন শিখতেছি তো বাইনারি, তাহলে বাইনারি ভিত তো 2, তাহলে আমি 2 দিয়েই তো শিখবো না? এটাই তো লজিক। তো এখানে যদি 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1 হয়, তাহলে এইটার ভ্যালু কত হবে বলেন তো? এইটা 2 টু দি পাওয়ার, এটা কত হবে? এটা 2 টু দি পাওয়ার 1 ইন্টু এটার ভ্যালু তো 0, খেয়াল করছেন? যার ফলে এখানে 0 দিয়ে গুণ হবে এবং 0 হবে। তাহলে এখানে পাবো 0, এর পরেরটাও 0, তার পরেরটা 1। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1, তার মানে হচ্ছে 8। তাহলে এখানে পাইলাম 8। তাহলে সব যোগ করলে কত হয় দেখেন? 8 + 1 = 9। এই 9 কিভাবে 1001 হইলো, এটা কি বুঝতে পারছেন? আমরা সামনে আবার একটা দেখব, সমস্যা নেই। অথবা সেম প্রসেস একটা অক্টালে দেখি, দেখেন আপনারা বোঝেন কিনা। ধরেন অক্টালের একটা ভ্যালু দেন,
যে কোনো একটা ভ্যালু যদি আমরা ধরি, কত ধরবো? ধরেন 512 লিখলাম, হ্যাঁ, ছোট্ট লিখলাম। তাহলে আমরা কি জানি অক্টালের কত হবে, বেস কত হবে? কুইকলি রেসপন্স করি, অক্টালের বেস কত হবে? 8। তাহলে প্রথমটা ধরবো আমি 8⁻0, তারপরটা ধরবো 8⁻1, তারপরটা ধরবো 8⁻2। তাহলে 8⁻0 ইন্টু কত হবে বলেন তো? এই প্রথমটা এই বক্সের জন্য 8⁻0 ইন্টু কত হবে? 2, হ্যাঁ, প্লাস তারপরেরটা হবে 8⁻1 ইন্টু 1, প্লাস এটা কত হবে একদম বামেরটা? 8⁻2 ইন্টু 5। তাহলে এখন আমরা যোগ করেন, 8⁻0 মানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 8⁻1 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 8 8 64, 64 গুণ 5, 4 5 20, শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32, 320। তাহলে 330। আমি কি ভুল করলাম? আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, ভুল গেলে একটু হেল্প করেন। এই যে দেখেন, তাহলে এই 512 যে অক্টাল ভ্যালুটা, আমরা কিন্তু অক্টাল সিস্টেমেই ক্যালকুলেশন করে কিন্তু দেখেন আমরা কিন্তু বের করে ফেলছি। এখন এইটা আরো সহজ উপায়ে সামনে আমরা দেখবো, টেনশন করেন না আপনারা, আরো সহজে দেখবো। তারপরও না বুঝলে আমি তো বললাম আপনাদের এটা নিয়ে কোনো প্রেশার নেওয়ার কিছু নাই। এটা অতটাও ইম্পর্টেন্ট না যতটাকে আপনারা সিরিয়াসলি নিবেন। হ্যাঁ, আপনারা সহজে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমরা 10 ভিত্তিক দেখলাম, 8 ভিত্তিক দেখলাম, 2 ভিত্তিক দেখলাম, তাহলে এবার 16 ভিত্তিক দেখি। একই জিনিসই, জাস্ট মানে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। 16 ভিত্তিকের ক্ষেত্রেও আমরা কি করব, একটা ভ্যালু লিখি। ধরেন লিখলাম 7ab। তো আমরা জানি যে যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু নাম্বার লিখতে হবে, এই এই অ্যাসাইন কথা লেখা যাবে না। তাহলে বির জন্য কত পাবো? বির ভ্যালু কত বলেন তো? রাইট, 11। তাহলে 11, এ হচ্ছে 10, আর 7 তো 7ই থাকবে। তো আমরা কি জানি ক্যালকুলেশনটা? এটা যেহেতু 16 ভিত্তিক, 16⁻0, তার বামেরটা হবে 16⁻1, তার আগেরটা হবে 16⁻2, আর এর সঙ্গে যুক্ত হবে কি, মানে গুণ হবে কি? প্রথমটার জন্য গুণ হবে 11, তারপরেরটার জন্য গুণ হবে 10, তারপরের জন্য গুণ হবে 7। এই ভ্যালুটার সাথে এইটা আর এইটা যোগ করলেই আপনি চোখ বন্ধ করে ডেসিমাল পেয়ে যাবেন, সিম্পল। এই কারণেই বলতেছি, যদি আপনি ডেসিমাল বোঝেন, আর ডেসিমাল কেন বুঝবেন না, যে ডেসিমালের সাথে সম্পর্ক টাকার, টাকা তো আমরা খুব ভালো চিনি, কিন্তু বাকিগুলোর সাথে আমাদের টাকার সম্পর্ক নেই। এই কারণে আমরা কিন্তু বাকিগুলা খুব ভালো বুঝতেও পারি না। তো যাই হোক, ডেসিমাল যদি আপনি ক্লিয়ারলি বোঝেন, এখন না বুঝলেও রেকর্ডিংটা আবার একবার দেখে নিয়েন, আশা করি ওইটা দেখলেই ওইটাই একই জিনিস। ওইখানে আমরা 10-এর পাওয়ার ধরে কাজ করছি, বাইনারিতে 2-এর পাওয়ার ধরে কাজ করছি, অক্টালে 8-এর পাওয়ার ধরে কাজ করছি, হেক্সাডেসিমালে আমরা 16-এর পাওয়ার ধরে কাজ করছি। এটা হচ্ছে শুধুমাত্র এটা বোঝার জন্য। এখন আমরা ফরমেশন গুলো দেখবো, চলেন এটা কিভাবে কাজ করে। দেখেন, আপনারা যে বলতেছেন যে আপনারা বোঝেন না, এখনই একটা প্রশ্ন করি, দেখেন আপনারা সবাই পারবেন। 805-এর ডেসিমাল ভ্যালু কত? রেসপন্স করেন তো। 805-এর ডেসিমাল ভ্যালু কত? না, প্রিলিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না। না না না, প্রিলিতে এই ধরনের কোশ্চেন খুবই ছোট আসে, খুবই ছোট আসে, হ্যাঁ। তিনটা হাইস্ট থাকবে, তো তিনটা আপনি এমনি গুণ, যোগ বিয়োগ গুণ করতে পারবেন, কোনো বিষয় না। এক্স্যাক্টলি, 805 একটা ডেসিমাল ভ্যালুই। হ্যাঁ, সুতরাং এইটার ভ্যালু 805ই। তার মানে আপনারা পারেন তো। তো ডেসিমাল পারবেন, তাহলে এটাকে যদি আমি বাইনারি করতে বলি, যা সেটাকে 2 ধরে করবেন, 2 ভিত্তিতে করলেই তো হয়ে যাবে, সিম্পল। তাহলে 805-এর ডেসিমাল ভ্যালু আসলে 805-এর ডেসিমাল ভার্সন, মানে এই শুধু 805 লিখলেও যে ভুল হবে এমন না। আচ্ছা, এখন আমরা বাইনারি টু ডেসিমাল দেখব। চলেন আমরা কি দেখব, বাইনারি টু ডেসিমাল। একটু আগে যে জিনিসগুলো একটু জটিল ভাবে আমরা দেখছিলাম, এখন আমরা চেষ্টা করব প্রথমে দেখব অ্যাকচুয়াল নিয়ম। অ্যাকচুয়াল নিয়ম বলতে এটাকে কি বোঝানো যায়, ম্যাথমেটিক্যাল নিয়ম। তারপরে দেখবো একটা শর্টকাট। ওকে, চলেন ম্যাথমেটিক্যাল নিয়মে কিভাবে কাজ করে। কি আছে এখানে, 10 10 11। তাহলে আমরা এখানে ম্যাথমেটিক্যাল নিয়মে যেটা কাজ করি, সেটার প্রসেস হচ্ছে আমরা
ডান থেকে অলওয়েজ, এটা মনে রাখবেন, অলওয়েজ স্টার্ট ফ্রম LSB and মুভ লেফট। ওকে, আমরা ডান থেকে শুরু করব, লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে শুরু করব এবং ধীরে ধীরে বামে যাব। আমাদের এইখানে যে ভ্যালুটা আছে, এইটা একটা বাইনারি ভ্যালু। এটা কত ভিত্তিক নাম্বার? এটা কত ভিত্তিক নাম্বার এখানে দেওয়া আছে? কুইকলি রেসপন্স করি, 2 ভিত্তিক নাম্বার। তাহলে 2 ভিত্তিক নাম্বারকে যখন আমরা ডেসিমাল করব, তখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছিলাম মনে আছে? 2 এর পাওয়ারের সাথে বক্স করে করে করছিলাম। তাহলে এখানে যদি আমি বক্সিং করতে যাই, এখানে কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6। তাহলে আমি চোখ বন্ধ করে সবার আগে কি করব? 6টা বক্স বানাবো। 1 2 3 4 5 আর একটা 6 নিলাম। তাহলে প্রথমে কি হবে? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5। এরপরের কাজ কি? এই যেই বেজে যে জিনিসটা থাকবে, যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা আমরা গুণ করে দিব। এটুকু তো নিশ্চয়ই মনে আছে। তাহলে 2 to the power 1, জিরোর সাথে 1, এটার সাথে 1, এটার সাথে 0, এটার সাথে, সরি এটা তো 0 না, এটা 1, এটা 1, এটার সাথে 0, এটার সাথে 1। তাহলে আর আমরা ভ্যালুগুলা বলি। এখানে কত হবে? 1, এখানে হবে 2, এটা 0, এটা 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এইটা 0, এটা হচ্ছে 8 দুগুণ 16। বাকি কাজ কি? এগুলো সব আমরা এখন যোগ করে দিব। তাহলে কত হচ্ছে? 16 আর 8-এ 24, আর 3-এ 27। এই আমি কি কোথাও ভুল করলাম নাকি ঠিক আছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এই এটা 32 হবে তাই না? সরি, দেখছেন, এটা 32 হবে। তাহলে 32 আর একটা 40, 43। হ্যাঁ, আপনাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 4 3 10। এই বিষয়টা কি বুঝছেন আপনারা? যেটা আমি এখানে করলাম, কিভাবে করলাম? যেই বাইনারি ভ্যালুই দেওয়া থাকবে, যেই বাইনারি ভ্যালুই দেওয়া থাকবে, আপনারা যতগুলো দেওয়া থাকবে ততগুলোর জন্য একটা করে বক্স বানাবেন। বক্স বানায় শুরুতেই আগে কাজ হবে আপনার 2 to the power-এর ভ্যালু বসানো। 2 to the power 0 1 2 সবগুলা লিখবেন। তারপরে তার সাথে গুণ দিবেন ভ্যালুগুলা, তথ্যগুলা বের করে যোগ করে ফেলবেন, শেষ। এখন অনেকেই আছে এর চেয়েও অলস, বলবে যে না ভাই আমি এত গুণ করতে পারবো না। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, আপনাদের ইচ্ছা। মোটামুটি 39 পর্যন্ত পরীক্ষায় আসতে দেখা গেছে। ব্যাংকে আসেনি, বাট BCS এ কিন্তু আসছে। 39 পর্যন্ত বলতে কি বুঝাচ্ছি বুঝছেন? ধরেন বলবে যে 38-এর বাইনারি ভ্যালু কত, দেখেন এই 38-এর বাইনারি ভ্যালু কত, বা দিয়ে দিল যে ও এই যে এইটা দিয়ে বললো এইটার ডেসিমাল কত। তো মোটামুটি আপনার যদি এই পেজটা একবার একটু রিভিশন দেন, তাহলে অতখানি হয়তো না বুঝলেও হবে। কিন্তু যেটা আপনাদেরকে আমি বলতেছিলাম, যে আপনারা যদি মনে করেন যে এত ভেজাল করব না, তাহলে একটু একটু, খুব বেশি না, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, হ্যাঁ। কিন্তু আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। কিরকম? এই যে 10 10 11 একটু আগে আমরা অনেক ক্যালকুলেশন করলাম না? এবার আমরা ক্যালকুলেশন করব না, এবার আমরা ডাইরেক্ট কি করব, ওই সেম একই জিনিসই। আচ্ছা, এই যে আমি একটা স্লাইড অ্যাড করছিলাম বুঝছেন, এই পর্যন্ত আসতে পারলাম না, যে যারা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে ভালো লাগে না, তাদের জন্য হচ্ছে সিস্টেম হচ্ছে ছক পদ্ধতি। আমি তো আগেই বলে ফেলছি, ওই স্লাইডটার কাজে লাগলো না আমার, সমস্যা নাই। ছক পদ্ধতি কি? এই যতগুলো এখানে নাম্বার আছে, ততগুলোর জন্য, যতগুলো নাম্বার আছে ততগুলোর জন্য বক্স করবেন। বক্স মাস্ট, বক্স করলে কি হবে, আপনার পরীক্ষার হলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে আপনার কাজ কি হবে? এটা হচ্ছে মুখস্থ। কিন্তু এটা যদি আপনি করেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার কোনোভাবেই ভুল হবে না। কি হবে সেটা দেখেন। 1 2 4 8, সরি এটা হবে 16, 16 32। এরপরটা কত? অনেক কাবিল আছেন জানি, বলেন। 32-এর পরেরটা কত হবে? 64। তার আগেরটা, তার বামে 128। সিম্পল।
আপনি যখনই আপনার কাছে প্রশ্ন আসবে বাইনারি টু ডেসিমাল করতে, আপনি আগে গুনবেন কয়টা আছে, 1 2 3 4 5, এখানে 6টা আছে। যদি 7টা থাকে তাহলে 7টা বক্স করে লিখে ফেলবেন, এক চান্সে লিখে ফেলবেন। 1 2 4 8 16 32, এটা আরো সহজ। কিভাবে লিখবেন? এই প্রথমটা শুধু এক হবে, তারপরে গুলো শুধু গুণ হবে। দেখেন, 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256, এভাবে এভাবে থাকবে। এখন সেকেন্ড কাজ কি হবে আপনার? সেকেন্ড কাজ হবে শুধু ওয়ান যেগুলা, সেগুলোকে পিক করা, সেগুলোকে পিক করা, তার নিচ বরাবর লিখবেন। যেমন দেখেন, এখানে একদম ডানে ওয়ান আছে না, সুতরাং এখানে ওয়ান হবে। তারপরটাতেও যেহেতু ওয়ান আছে, এখানে টু হবে। তারপরটাতে জিরো আছে, কেটে দিবেন। তারপরেরটাতে ওয়ান আছে, 8 লিখলাম। তারপরেরটা জিরো আছে, কেটে দিলেন। তারপরেরটাতে ওয়ান আছে, ভ্যালুটা লিখলেন। এরপরেরটা কি হলো? আর নাই, শেষ, কেটে দিলাম। যোগ করেন, 43। আপনাদের কাছে যারা ভালো বোঝেন তাদের কাছে মনে হবে কি হুদাই বললেন ভাই, দুটো তো একই জিনিসই। তারপরেও গ্যাপ আছে ভাইয়া, ওইখানে 2 টু দি পাওয়ার 0 বারবার লিখতে অনেকেই বিরক্ত হবেন। বরং এটা যদি মুখস্থ করেন একবার, 1 2 4 8 16 32 64 128, সিম্পল। এরপর খালি ওয়ান গুলা রাখবেন, জিরো গুলা কেটে দিবেন, যোগ করবেন, অ্যান্সার শেষ। আপনার কিন্তু 1 মার্ক কনফার্ম হয়ে গেল। এই জিনিসই আমরা এখন বারবার বারবার আজকে প্র্যাকটিস করবো। দেখেন, চলেন, ছক পদ্ধতি আমরা দেখে ফেলছি, সো এটার বিষয় না। এটা আপনারা, আচ্ছা এটা তো এটাও করে ফেলছি। আচ্ছা, আপনাদেরকে একটা দিই, কুইকলি করেন, আমরাও করি। ধরেন 1 0 0 1 1, এটা করেন তো কুইকলি। আমিও করি। 5টা ঘর বলছে, 5টা বক্স আঁকাবো। 1 2 4 8 16, এই ওয়ান পাবো, টু পাবো, এটা পাবো না, এটা পাবো না, 16 পাবো। 16 2 18 19। আরে সবাই তো পারছেন, সাবাস। তার মানে বুঝছেন তো, তাহলে বাইনারি থেকে ডেসিমাল আপনারা খুব সহজে পারবেন আশা করা যায়। চলেন এখন আমরা অক্টাল থেকে ডেসিমাল দেখব। অক্টাল থেকে ডেসিমাল প্রথমে আমরা একটু রেগুলার যে সিস্টেম সেই অনুযায়ী, আচ্ছা তাহলে ক্লাস অনেক বড় হবে, আমাদের রেগুলার সিস্টেম আর অতখানি দেখার দরকার নেই। আমরা সরাসরি হচ্ছে শক সিস্টেমে চলে যেতে পারি, কি বলেন? এখানে দেখেন 472 আছে। তাহলে আমরা যদি ডেসিমালে যাব, আমাদের প্রথম কাজই হবে কি, মনে আছে? যেহেতু এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, আমরা ধারণা করতে পারি আহ, এর বেশি হবে না। আমরা 3টা তো, আমরা 4টা নেই, একটা একটা মানে সেফ জোনে থাকি, 4টা বক্স নেই। সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু মুশকিল। সূত্র কি ছিল আসলে? অক্টাল যেহেতু, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3। হ্যাঁ, এখন এর সঙ্গে ভ্যালু, এর সঙ্গে ভ্যালু গুলো অ্যাড হবে, কারণ এটা এর মতো করে যাবে, এটা আমার দেখা দরকার নেই। আপনি এইটা দেখেন, 8 টু দি পাওয়ার 0 মান কত? বলেন, 8 টু দি পাওয়ার 0 কত? 1। 8 টু দি পাওয়ার 1 এর মান 8। 8 স্কোয়ার মানে 64। আর 8 কিউব মানে 4 8 32, 4 8 32, তারপরে 3, 6 8 48 আর 3-এ, আমি কি এত বাজে হয়ে গেলাম ম্যাথে? এই 8 কিউবের মান কত বলেন তো? আচ্ছা, এইটা কিভাবে হলো এটা বুঝতেছেন না? আমরা এর আগে কি করছি? আমরা বাইনারিতে ডেসিমালে গেছি না 10 টু দি পাওয়ার 0 করে, এরপর বাইনারিতে গেলাম 2 টু দি পাওয়ার করে। এখানে আমরা 8 টু দি পাওয়ার নিছি। যারা বুঝতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি, এই ভ্যালুটা আসছে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 স্কোয়ার, 8 কিউব, এইভাবে। কিন্তু আপনি এইভাবে না করে আপনারা সরাসরি মুখস্থ করতে পারেন। আচ্ছা, অনেকে বলতেছে 8 কেন, এটা অক্টাল না? আপনারা বাইনারি করছেন 2 দিয়ে, তাহলে অক্টালে 8 দিয়ে করবেন না? সিম্পল বিষয়, 8 দিয়ে করবেন। তাহলে এখানে লজিকটা কি হবে? আপনি এটা মুখস্থ রাখতে পারেন অক্টালের ক্ষেত্রে। এইভাবে দেখেন, 8 8 8 64, 64 গুণ 8 দেন। দেখেন, 4 8 32, 2 হাতে পরে 3, 6 8 48, 3 51। এর পরেরটা কত হবে বলেন তো? এর পরেরটা কত হবে?
হ্যাঁ, আমরা তো এই ভ্যালুটা তো ডেসিমালি, সরি অক্টাল, আমরা এই অক্টালটাকেই তো ডেসিমাল বানাবো। তাহলে 8 × 2 = 16, হাতে পড়ে এক, আটে কে এই কি হলো, 8 × 2 = 16, হাতে পড়ে এক, আটে কে আট, 8 আর 1 = 9, 5 × 8 = 40, 4096। এটা কি আপনারা বুঝতেছেন আমি কিভাবে লিখতেছি এই বক্স গুলো? তিনটা বক্স হলে হয়তো হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে আসলে বক্স জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, বক্সটা কিভাবে আসতেছে। জাস্ট যে কটা লাগে, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা। প্রথমটা অলওয়েজ ওয়ান হবে, এরপরেরটা যেই বেস, যেই ভিত্তি, 2 হলে 2, দশমিক হলে 10, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16। তারপরে শুধু গুণ দিবেন, 8 × 8 = 64, 8 64 দিলে 512, 512 সাথে 8 গুণ করলে 4096। এখন ক্যালকুলেশন করবেন কি করে? দেখেন ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা। আমরা এই যে ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুর একদম কাছাকাছি যে মানটা, সেটা আগে খুঁজে বের করব। হ্যাঁ, কোশ্চেনটা ঠিক আছে, এখানে আসলে 8 লেখা উচিত ছিল, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে ভ্যালুটা দেওয়া আছে 4728, এইটার ডেসিমাল ভ্যালু বের করতে বলছে। আপনারা যদি চান এটাকে আমি চেঞ্জ করে অন্য কোনো ভ্যালু দিতে পারি, বাট একই ব্যাপারই তো হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন, দেখেন 512 কিন্তু 472-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? দেখেন 512 কিন্তু 472-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এইটা আমাদের কনসার্নে আসবে না, এটাও আসবে না। আচ্ছা, অক্টাল কিভাবে বুঝবেন? অলওয়েজ দেওয়া থাকবে, আমি এখানে হয়তো ভুলে দেই নাই। অলওয়েজ এই ধরনের পরীক্ষায়, মানে বা এই ধরনের কোশ্চিনে আপনাকে বেস দেওয়া থাকবে অবশ্যই। হ্যাঁ, বেস দেওয়া থাকবে, যদি বেস না দেওয়া থাকে তাহলে সেটা ভুল, ওই কোশ্চিন ভুল আছে, ওই কোশ্চিন আপনারা স্কিপ করবেন। আচ্ছা, দেখেন, তাহলে আমরা দেখতেছি যে 472 ভ্যালুটা কিন্তু 512-র চেয়ে ছোট, কিন্তু 64-র চেয়ে বড়। তাহলে এখন আমাদের কাজ হবে এই 64-কে 472 দিয়ে ভাগ দেওয়া। তাহলে 64-কে আমরা কি কি করতে পারি দেখেন তো, কত যায়? 64 2 গুণ 128, 3 64, 3 4 12, 3 6 18, 4 64। একটু দ্রুত দ্রুত বলেন না কেউ। ধরেন 64-কে একটা ভাগ, আমাকে কেউ বলেন তো যে 64-কে 472 দিয়ে যদি আমি ভাগ দিই, কি ভ্যালু পাবো? অবশিষ্ট না, এই 7.3 বললেন না, তার মানে 64 × 7 করা যাবে, বুঝছি। 4 7 28, হাতে পড়ে 2, 6 7 42, আর 2 44, 448। হ্যাঁ, এটা খুবই কাছাকাছি। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে হচ্ছে 472 লিখবেন বোঝার জন্য। দশমিক না, আপনার দশমিক নেবেন না, আপনার কাছাকাছি ভ্যালুটা নেবেন। 7 যদি নেই তাহলে পাচ্ছি কত? 448। তাহলে 448 লিখেন, তাহলে পাবো কত এখানে? 8 4 12, হাতে পড়ে এক, 7 থেকে 5 গেলে 2, 24। শেষ, সিম্পল। তাহলে এখানে আমরা ভাগ কত করছি, ভাগে কত পাইছি বলেন তো? ভাগ যে করলাম, ভাগে কত পাইছি? 7। তাহলে এই জায়গার ভ্যালু আমরা পাইছি 7, অবশিষ্ট থাকলো কত? 24। 24-কে আবার এখানে তাহলে কত দিয়ে ভাগ দিব? এর আগেরটা ভাগ দিছি 64 দিয়ে, তাহলে এইটা ভাগ দিব আমি 8 দিয়ে। 24-কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? আবার করব ক্যালকুলেশন, সমস্যা নাই, আবার করব। 3 পাবো। তাহলে এখানে হবে 3। তাহলে তো ভাগশেষ হয়ে গেল আমার। তাহলে এখানে হবে শূন্য, যেহেতু এটা হয়ে গেছে কমপ্লিট, এটা শূন্য। তাহলে আমি বলতে পারি 037, 730। এইভাবে হয় নাকি? এটা তো হইল না। 472, আমরা একটা নতুন একটা নেই, হ্যাঁ, দাঁড়ান একটা স্লাইড নেই। আচ্ছা, দেখছেন, আমি সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। এখানে ভুলটা কি হয়েছে, এখানে তো আমি ভ্যালু 7 পাইছি না, এখানে 7 যোগ হবে, 7 গুণ হবে, সরি। আর এইখানে হবে 3, আর বাকি এখানে যেহেতু শূন্য আসছে, এখানে হচ্ছে শূন্য থাকবে। তাহলে এইটা এইটা গুণ দিলে এটা বের হয়ে যাবে, বুঝতে পারছি। সরি, এখানে হচ্ছে আমি ক্যালকুলেশনে ভুল করছিলাম। এটা ছোট্ট ভ্যালু নেই, ধরেন কত নেওয়া যায়, ধরেন 72-ই নিলাম। হ্যাঁ,
তাহলে 72 যেহেতু ছোট ভ্যালু, তাহলে আমরা এখানে করতে পারি কি, এখানে হচ্ছে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8, আটে আটে 64, এইটুকু হলেই মোটামুটি কিন্তু হয়ে যাবে। তাহলে দেখেন 64-র পরে কিন্তু চলে যাবে আরো অনেক বড়। হ্যাঁ, এই দিকে আমাদের যাওয়ার দরকার নেই। এখানে দেখেন 72 থেকে যদি আমরা 64 বাদ দিই, তাহলে আমরা কত পাবো? 72 থেকে 64 বাদ দিলে কত পাবো? 8 পাবো, রাইট? তাহলে এইখানে আমি পাইলাম হচ্ছে আটে আটে 64, তাহলে এইখানে দিলাম 8। আচ্ছা, এইটা না আমি নিজেও হচ্ছে আমার একটু কনফিউশন হচ্ছে। আমি এইটা হচ্ছে ব্রেকের পর আপনাকে অক্টালটা আমি আপনাদের বোঝাচ্ছি। আপনাদেরকে আজগুবি কনফিউজ করে তো লাভ নেই আমার, তাই না? অক্টালটা আমি একটু গ্যাপ নিচ্ছি, সরি, সরি ফর দ্যাট। আমরা হেক্সাডেসিমেলে আসি। দেখেন 472 প্রসেস সেম। তাহলে আমরা কি করব? সেম ভাবে এখানেও প্রথমে হবে 1, তারপরে 16, এর পরেরটা হবে 16 × 16, এভাবে এগোতে থাকবে। তাহলে এখানে যদি এটা হয়, তাহলে এটা এটা অ্যাকচুয়ালি আমরা পাইছি কোথা থেকে? এটা 16 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 16 টু দি পাওয়ার 1। আচ্ছা, একজন, অনেকে বলতেছেন যে হচ্ছে ছক পদ্ধতি ছাড়া যদি করি, সেটাও আমরা করতে পারি। সেটাতে সময় একটু বেশি। হ্যাঁ, আগেরটা ক্লিয়ার করে নি ভাইয়া, আমি আগেরটা হচ্ছে ব্রেকের পরে আপনাদেরকে আরেকবার দেখাবো। কারণ আমি নিজে ওই জায়গাটা একটু প্যাচ লেগে ফেলছি, যার ফলে ওখান থেকে আমি বেরোতে পারতেছি না। আচ্ছা, 16 × 16 কত হয় একটু কুইকলি বলেন তো? 256। ওকে, এখন তাহলে আমরা হিসাবে আসি। 256-র পরে যদি আমরা যাই, তাহলে এখানে আরেকটা 16 গুণ হবে, মানে 16 × 16 × 16, অনেকগুলো গুণ হবে। সেক্ষেত্রে এটার ভ্যালু কত হবে? 256-র সাথে 16 গুণ করলে কত হয়? 6 96। ওটা দরকার নেই, অত 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 দূর আমাদের যাওয়া দরকার হবে না, আশা করি এখানে শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, 256-কে যদি 472-এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে 256-কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলেই কিন্তু এটা ডাবল হয়ে যাচ্ছে না? 256 × 2 করলে কত হয়? 512। হচ্ছে না। তাহলে এখানে 472 বিয়োগ 256 কত পাবো? 6 6 12, হাতে পড়ে 1 6, তাহলে হচ্ছে 1 2, 216। 16 6 6 12 2 হাতে পড়ে 1, 5 2 7, ঠিক আছে, 216। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করলাম? 256 × 256। তার মানে এখানে ভ্যালুটা আমরা কত পাইলাম দেখেন, এইটুকু বুঝছি কিনা দেখেন। এইখানে কিন্তু আমরা 1 পাইছি মাত্র। হ্যাঁ, এর সাথে এখানে খেয়াল করছেন, মানে আমি 256 দিয়ে গুণ করতে করতে আগাবো, 256-কে 256 লিখছি না, যার ফলে সেখান থেকে পাইলাম আমি 216। তাহলে এই জায়গায় আসবে কত? 216। এইটা বোঝার চেষ্টা করেন। সরি, আমি এর আগেরটাতে একটু গুলিয়ে ফেলছিলাম, এই কারণে আমার নিজের বুঝতেও সমস্যা হচ্ছিল। এইটাতে বোঝেন, প্রথমে আগে খুঁজে বের করবেন যে যেই ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটার একদম কাছের মানটা। তাহলে এখানে এই আমি 472 দিয়ে করতেছি। হ্যাঁ, 472 দিয়ে করি, সমস্যা কি? তাহলে 472 যদি এখানে আমি নেই, 472-এর চেয়ে বড় ভ্যালু কিন্তু এখানে নাই, খেয়াল করে দেখেন। তাহলে আমরা কি করব? 472-এর ছোট ভ্যালু নিব। 472-এর চেয়ে ছোট ভ্যালু কোনটা হচ্ছে? 256 হচ্ছে। তাহলে 472 চেয়ে 256 যদি আমি নেই, আমি কত পাচ্ছি? একবার কিন্তু নিচ্ছি আমি, খেয়াল করেন। 256 2 গুণ না, 3 গুণ না, কত গুণ? একবার। এটা কি আপনারা বুঝতেছেন? এটা না বুঝলে আমি আচ্ছা, এটা আমি দুই ভাবেই করি। দেখেন, 4 7 2, আপনাদের প্রথম কাজ হবে এটাকে 16 দিয়ে ভাগ করা। বলেন, 16 দিয়ে ভাগ করলে, এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, আগে নর্মালটা করি তারপর ছকে আসি, তাহলে ইজি হবে। 16 দিয়ে এটাকে ভাগ করে আমাকে কেউ বলেন তো ভাগফল আর ভাগশেষটা বলেন। 16 দিয়ে 472-এর ভাগটা একটু আমাকে, আচ্ছা আমিই করি না। 16 2 × 32, 9 16 100, 54 4, তারপরে 5 6 2 × 12, আর 5 17, 29 4 9 7 16 6, হতে পরে 1 2, হচ্ছে না তো? 8। ওকে, এটা বাদ।
এবার আসেন, এখানে আমরা কি করব? পাইলাম কত? 29 আর 8, আবার 16 দিয়ে ভাগ করব। আমরা কতক্ষণ পর্যন্ত 16 দিয়ে ভাগ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ যেতে থাকবে। 16 কে 16, 16 × 32, কিন্তু এখানে পাইছি কত? 29। তার মানে একের বেশি আর যায় না, তার মানে 16 কে 16 হবে। তাহলে ভাগশেষ থাকে কত? 16 আর 10 26, 13। এই লাস্ট যে অবশিষ্ট অংশটা থাকবে সেটার জন্য আমরা একবার 0 দিয়ে দিব, তার মানে এই 16 দিয়ে দিলে এখানে 16 আসবে শূন্য, আর এইখানে আসবে হচ্ছে, এই সরি, এখানে আমি একটা ভুল করছি না, এটা হবে হচ্ছে 13। আচ্ছা, এইটা দেখেন তো, সহজ নিয়মেই করতেছি, আপনারা বাম পাশের অংশটা বাদ দেন, আপনার ডান পাশের অংশটা দেখেন। আর যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেইটা আমরা সরাসরি 16 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 16 দিয়ে ভাগ দিলে আমরা প্রথমে কি পাইলাম? ভাগফল পাইলাম 29, ভাগশেষ পাইলাম 8। তাহলে ওই 29-কে আবার 16 দিয়ে ভাগ দিব, পাইলাম কত? 1। 16 কে 16, এটাই যে ভুল করছি আমি, এটাই বারবার চিন্তা করতেছি। 16 কে 16 আর ভাগশেষ পাইলাম 13। হ্যাঁ, এরপরে তাহলে এই আমরা লাস্ট যে ভাগশেষটা পাবো ওইটাকে আমরা আরেকবার লিখবো। এই যে 16 × 0 মানে কত আসলে? 16 × 0 মানে 1, আর এই যে এখানে ভাগশেষটা দিয়ে দিচ্ছি। এবং এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা অ্যান্সার দেওয়ার সময় নিচ থেকে উপরে যাব। তার মানে এই যে 472, এইটাকে যখন আমরা লিখবো এখানে, তখন আমরা এইভাবে লিখবো 1, 13, মানে 13, 8। কিন্তু এইখানে এই যে 1, 13 এবং 8 যে লিখছি, 13-এর মানে কত? 13 বলতে কি বোঝায়? কুইকলি রেসপন্স করি তো। ডি। তাহলে এটার অ্যান্সার হবে 1D8। এইটা যদি আপনাদের কাছে সহজ লাগে, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে এইটাকেই করেন। আহ মানে এক একজনের কাছে একটা সহজ লাগবে, এটাই স্বাভাবিক। তবে এই হেক্সাডেসিমাল আসার সম্ভাবনা খুবই কম, মানে এই ধরনের সচরাচর আসে খুবই কম। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি। এখানে দেওয়া আছে কত দেখেন, 0A7F। এটার আমরা ডেসিমাল বের করব। তাহলে এটা ডেসিমাল বের করার হচ্ছে উপায় কি? না, এই ওইটা ছিল ডেসিমাল টু হেক্সা, এটা আমার লিখতে ভুল হয়ে গেছে, আর এই কারণেই আমি প্যাচটা লাগিয়ে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে, এটাই হচ্ছে ডেসিমাল ভ্যালু। এখান থেকে আমরা হেক্সা ডেসিমাল বের করছি। আর এইটা, এই যে এইটা ভুল হওয়ার কারণে কিন্তু আমি প্যাচটা লাগিয়ে ফেলছি, আমার গোজামিল লেগে গেছিল। আচ্ছা, এখানে দেখেন, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল বের করব কি করে? হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল বের করার একটা হচ্ছে সহজ উপায় হচ্ছে, ওই যে এর আগে যে আমরা যে বক্স দেখছিলাম, আপনারা তো বক্সে অলরেডি অনেকে ভয় পাওয়া মনে হয় শুরু করে ফেলছেন, বাট তারপরেও বক্সই আঁকালাম। দেখেন, যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব, প্রথমেরটা হচ্ছে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3। এটার মানে হচ্ছে 1, এটা হচ্ছে 16, এটা 16, 16। 16 স্কোয়ার করলে কত হয়? 16 × 16 কত হয়? 512 মনে হয় নাকি? 256। ওকে। আর এটা হচ্ছে, এটা জিরো তো, এটা দরকার নেই, তারপরে আমরা লিখে রাখলাম 256 × 16। এটা খুবই সহজ। আমি সরি যে ওটা আমি পেঁচিয়ে ফেলছিলাম, হ্যাঁ, এই কারণে আপনাদেরকেও আমি কষ্ট দিলাম, সরি। এটা দেখেন, এটা হচ্ছে খুবই মানে ইজি। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো জাস্ট আপনি এখানে কিন্তু বসাই দিবেন। চারটা ভ্যালু না, চারটা ভ্যালুর জন্য আপনি চারটা বক্স করছেন, এবং বক্সগুলোর ভ্যালু আপনি জানেন। প্রথমটা 16, সরি, প্রথমটা তো 16 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরটা 16, তারপরটা 16 × 16, তারপরটা 16 × 16 × 16। এরপরের কাজটা কি? ওই যে ডেসিমালের মতো, নিশ্চয়ই মনে আছে আপনার। এর সাথে গুণ দিব, কি দিব? প্রথমটাতে কত হবে বলেন তো? প্রথমটাতে কত হবে? প্রথমটাতে হচ্ছে এফ। এফ এর মানে হচ্ছে 15, তারপরেরটা হচ্ছে 7, তারপরেরটা এ, এর মান হচ্ছে 10, আর তারপরেরটা কত? শূন্য। শূন্যটা আমার দেখার দরকার নেই। তাহলে এখানে এখন ইজিলি ক্যালকুলেশন করেন। এটা হচ্ছে 10 যদি করি, 2560। এটা 16 × 7 করলে কত হয়? 6 × 7 = 42, 2 হাতে পড়ে 4, 7 × 1 = 7, 7 × 4 = 11, যোগ
এখানে হচ্ছে 15, 15 কে 15, এই তিনটা যোগ করে দেন। এই তিনটা যোগ করলে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে ডেসিমাল। আমি সরি যে এর আগেরটাতে আমি কিন্তু পেঁচিয়ে ফেলছিলাম। এটা কি বুঝতে পারছেন? ছকের সহজলভ্যতাটা কি এখানে বোঝা যাচ্ছে? আপনার কাছে যেই ভ্যালুই দেওয়া থাকবে, যে কয়টা ভ্যালু থাকবে সেই কয়টা বক্স কিন্তু আপনারা করে ফেলবেন। হ্যাঁ, করার পরে প্রথমে আগে ভ্যালুগুলা লিখে ফেলবেন। 16, 16 গুণ 16, 16 গুণ 16 গুণ 16, তারপরে এভাবে লিখতে থাকেন। এরপরে যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুর মানটা দিয়ে গুণ করে দেন। আগেরটা আমি পেঁচিয়ে ফেলছি, যে আগেরটা আমি উল্টা লিখছি, যার ফলে ওটা মানে, এটা সরি, এটা আমার মিস্টেক। এটা তো আমরা করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ডেসিমাল টু বাইনারি দেখবো। হ্যাঁ, ধরেন 25-এর বাইনারি। যেহেতু আমরা সহজটা আগে দেখতেছি, তাহলে সহজটাই আগে দেখি। ধরেন 25, সহজ নিয়ম আমরা এইভাবেই করে আসছি এতদিন, সেটাই আগে শিখি। যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, তাহলে সিস্টেম হচ্ছে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? এখানে 12 দুগুণ 24, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ দিব, 6 দুগুণ 12, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ দিব, 3 দুগুণ 6, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, ভাগশেষ থাকে 1। এই লাস্ট ভাগশেষটা আবার এখানে লিখে দিব, এটা 0 হবে, এটা হচ্ছে 1। এই ধরনের অঙ্কগুলোতে প্রসেসটা হচ্ছে, আচ্ছা এখানে 10 দিতে ভুলে গেছি আমি, সরি। অ্যান্সারটা অলওয়েজ নিচ থেকে উপর দিয়ে লিখবো, অলওয়েজ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখবো কি, 110012। না, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর আগের বার আমরা বের করছিলাম বাইনারি থেকে ডেসিমাল। হ্যাঁ, খেয়াল করেন, এর আগের বার আমাদের এরকম ছিল না, 1101, এখান থেকে আমরা ডেসিমাল বের করছি। এইবার আমরা কিন্তু উল্টা করতেছি, এবারে ডেসিমাল থেকে বাইনারি করতেছি। হ্যাঁ, তো আচ্ছা, এইটাকেও ছক সিস্টেমে কিন্তু করা যায়। কিন্তু যেহেতু আপনাদের এই যে এই প্রসেসটা যদি আপনারা বোঝেন, যেটা আমি এখানে করলাম, যে যদি ডেসিমাল যেটা দেওয়া থাকবে 2 ভিত্তিক হইলে আপনারা 2 দিয়ে ভাগ দিতেই থাকবেন। দিতে দিতে একদম শেষে যে ভ্যালুটা পাবেন সেইটা আরেকবার লিখে এটা আপনার নিচ থেকে উপরে দিবেন। কিন্তু এইটাকেও ছক পদ্ধতিতে আসলে করা কিন্তু সম্ভব, কিন্তু আপনারা যেহেতু একটু পেঁচিয়ে ফেলতেছেন, এজন্য আমারও ভয় লাগতেছে যে এটা আসলে কতখানি যৌক্তিক হবে। কিন্তু তারপরেও আমি একটা লাস্ট ট্রাই করে দেখি। আমরা কি জানি, মনে আছে এর আগে বক্স করছিলাম, বক্স পদ্ধতি। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 8 দুগুণ 16, তারপরে 32 ছিল। আমাদের 32 লাগবে না, আমাদের সর্বোচ্চ আমরা দেখছি হচ্ছে 25। তাহলে আমাদের এখানে যেহেতু দেওয়া আছে 25, তাহলে এই যে আমি এখানে 16 পাইছি, তাহলে 25 থেকে যদি আমি 16 বিয়োগ দিই, থাকে কত? 25 থেকে 16 বাদ দিলে থাকে কত? 25 থেকে 16 বিয়োগ দিলে থাকে 9। হ্যাঁ, তাহলে এইখানে আমি কিন্তু একটা পুরোপুরি ভ্যালু পাইছি। হ্যাঁ, 25 মানে এই যে 16 কিন্তু আমি বিয়োগ দিতে পারছি, তার মানে এখানে 1 হবে। এটা খেয়াল রাখেন। এরপরে পাইলাম 9, তাহলে এখানে লিখবো আমি 9। তাহলে 9 থেকে আমি 8 বিয়োগ দিতে পারতেছি, 9 থেকে 8 বিয়োগ দেওয়া যাচ্ছে। দিলে আমি ভ্যালু কত পাচ্ছি? এখানে আমি 9 লিখে রাখতে পারি, আমি ভ্যালু পাচ্ছি 1। তার মানে 8 কে 9 থেকে বিয়োগ দেওয়া যাচ্ছে। যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে পাবো আমি আরেকটা 1। এরপরে আছে শুধু 1। 1 বড় না 4 বড়? দেখেন, 1 কিন্তু 4-এর চেয়ে ছোট। তার মানে 1 কে 4 দিয়ে আর বিয়োগ করা যাচ্ছে না। তার মানে এইটা নাই, এটা ক্রস, মানে এখানে 0। 1 তো 2-এর চেয়েও ছোট, তার মানে এইটাও 0। কিন্তু 1-কে 1 দিয়ে বিয়োগ করা যায়, যার ফলে এইখানে একটা 1 পাবো। তাহলে এখানে আমি বক্সে কি পাইলাম? 110001। দেখি এর আগেরটাতে কি আসছে। এই যে 110001। এইটাতে কিন্তু আপনারা বক্স দিয়েও করতে পারেন, রেগুলার নিয়মে করতে পারেন। আমরা আরেকটা ম্যাথ এখানে করি, তাহলে সহজে এখানে আপনারা একটু ক্লিয়ার হবেন। কত নিব? ধরেন 37 নিলাম। তাহলে 37টা প্রথমে আমরা একটু বক্স দিয়ে করি, এরপরে আমরা 2 দিয়ে ভাগ করে করব। 1, 2, 4, 8, 16, 32। এর বেশি লাগবে না। হ্যাঁ, না এটা ভাগ না, এটা বিয়োগ হচ্ছে, দেখেন খেয়াল করেন। 37 আমি এখানে দিলাম,
তাহলে 37 থেকে কিন্তু 32 কিন্তু বিয়োগ যায়, মানে এটা প্রপারলি কিন্তু করা যাচ্ছে, তার মানে এখানে আমি 1 দিলাম। তাহলে 37 থেকে 32 বিয়োগ দিলে কত থাকে? 37 থেকে 32 বিয়োগ দিলে কত থাকে? একটু রেসপন্স করি। 5 থাকে। তাহলে এই যে এখানে যে আমি 5 দিলাম, 5 কি 16 কে বিয়োগ যায়? 5-এর চেয়ে 16 বড় না? আমরা 5-এর সমকক্ষ অথবা তার চেয়ে ছোট ভ্যালু খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে এটা 0 হয়ে যাবে। 8ও কিন্তু 5-এর চেয়ে বড়, খেয়াল করছেন? তাহলে এইটাও 0 হবে। কিন্তু 4 কিন্তু বিয়োগ যায়, খেয়াল করছেন? 4 কিন্তু বিয়োগ যায়, তাহলে 5 থেকে 4 বিয়োগ দিলে আমরা আবার কিন্তু 1 পাবো। তাহলে এটা যেহেতু বিয়োগ যায়, এখানে পাবো একটা 1। হাতে থাকলো কত? 1, সেই 1 আমি এখানে লিখলাম। 1 কি 2 দিয়ে বিয়োগ যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে না? খেয়াল করেন, নেগেটিভ হয়ে যাচ্ছে না? এটা কিন্তু যাচ্ছে না, এই কারণে এখানে দিলাম 0। আর এখানে তো 1 1 যাবেই, তার মানে এখানে 1। তাহলে এই 37-এর 10 যদি হয়, এখানে ভ্যালু হবে 1 0 0 1 0 1। এটা হচ্ছে একটা শর্টকাট মেথড, যে বক্স করে আপনি বিয়োগ করে করে যাবেন, কোনো গুণ বিয়োগ যোগ ভাগ এগুলা নাই, শুধু বিয়োগ করবেন। 37 থেকে 32 বিয়োগ, তারপর যেটা থাকবে সেটা থেকে 16 বিয়োগ। যদি বিয়োগ না যায় তার মানে বুঝবেন সেটা 0, যদি বিয়োগ না যায় তার মানে সেটা 0, আর বিয়োগ গেলেই সেটা হবে 1। আবার এইটাই যদি আমরা রেগুলার নিয়মে, প্রথাগত নিয়মে করি, 2 দিয়ে যদি করি, তাহলে হচ্ছে এখানে কত হবে? 17 দুগুণ 18 দুগুণ 36, হাতে থাকে 1। 9 দুগুণ 18, 0। আবার যদি 2 নেই, 4 দুগুণ 8, 1। আবার যদি 2 নেই, 2 দুগুণ 4, 0। আবার যদি 2 নেই, 2 1 2, 0। আবার একটা 2 নিলে 0, এখানে 1। তাহলে আমি যদি নিচ থেকে উপরে লিখি, তাহলে ভ্যালু পাচ্ছি আমি কত? দেখেন, 37 10 দিলে এখানে 1 0 0 1 0 1। এই ডান পাশে যেটা করলাম এটা হচ্ছে রেগুলার সিস্টেম, আর বামে বক্স দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে বিয়োগ করে করে। কোনটা কোনটা যোগ করলে 37 হবে, এটাও যদি আপনি করেন তাহলে সময় অনেক বেশি লাগবে। আর আপনি যদি বিয়োগ করতে করতে যান তাহলে সময় কম লাগবে। দেখেন, আপনাকে যেই ভ্যালু দেওয়া আছে, ধরেন আমি যদি বলি আপনাকে দেওয়া হলো 51, তাহলে আপনি কি করবেন? দেখেন, 32-এর পরের বক্সটা হচ্ছে 64। তার মানে এই যে আমি ছকটা আঁকাইছি, এইটা কিন্তু 63 পর্যন্ত এই বক্স দিয়েই হবে। একমাত্র 64 বা 65-তে গেলে এখানে বামে আরেকটা ঘর করতে হবে, আদারওয়াইজ। আচ্ছা, আমি 63 করি একটা, হ্যাঁ। ধরেন এখানে আমি একটা কালো নিয়ে নিই, আপনাদেরকে আরেকবার লাস্ট একবার শুধু একটু দেখি। ধরেন এটা 63 করব আমরা। তাহলে 63 আমি এখানে লিখলাম। 63 থেকে 32 বিয়োগ দিলে কত হয়? তো কুইকলি বলেন তো। আচ্ছা, প্রথম কথা, 63 থেকে 32 বিয়োগ যায়, তার মানে এখানে 1 হবে। 63 থেকে 32 বিয়োগ দিলে কত হয়? 31। তাহলে 31 থেকে 16 বিয়োগ যায়, তার মানে এখানে হবে 1। 31 থেকে 16 বিয়োগ দিলে কত হয়? 15 দুগুণ 30, 15 আর 16 হচ্ছে 31। তাহলে 15 থেকে 8 বিয়োগ যায়, তার মানে এখানেও 1 হবে। তাহলে 15 থেকে 8 বিয়োগ দিলে কত পাবো? 7। 7 থেকে 4 বিয়োগ যায়, তার মানে এখানে 1 হবে। থাকবে হচ্ছে 7 4 3। 3 থেকে 2 বিয়োগ যায়, তার মানে এখানে 1 হবে। তাহলে 2 বিয়োগ দিয়ে থাকে কত? 1। 1 থেকে 1 বিয়োগ যায়, তার মানে এখানে 1। তার মানে কি সব এখানে 1 1 1 1 1 1। এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছেন এবার যে বিয়োগ দিলে কিভাবে ইজি হয়? আবার আপনি চাইলে এই 2 দিয়ে এইভাবেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা এটা করতে হলে ভাগ করে নিচ থেকে উপরে যাইতে হবে, আর বক্স করেও আপনি করতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা ডেসিমাল টু অক্টাল। আচ্ছা, এখানেই করি। 237, এর আগে আমরা 2 দিয়ে ভাগ দিছি না? তাহলে এখানে আমরা করব হচ্ছে 8 দিয়ে ভাগ, সিম্পল। তাহলে 8 দিয়ে যদি করি, 8 দুগুণ 16, এই এইটা কুইকলি ভাগ করে দেন না কেউ। 8 দুগুণ 16, 4 আর 3 7, 77। 8 নং ভাত, এটা আমরা একবার করছি তো। এটা একবার আমরা করছি না, এটা আমরা পারবো। এটা হচ্ছে 29, আর এখানে আসবে হচ্ছে 5। এটা আমরা একবার করছি, তাও আরেকবার ওখানে করে ফেলি। 3 আসতে 24, 3 আসতে 24 আর 5-এ 29। এটা 8 দিয়ে যায় না, সুতরাং এখানে 0, আর এখানে হচ্ছে
3। ওকে, তাহলে আমরা নিচ থেকে উপরে লিখবো। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 355, এটা হচ্ছে 8। এটা হচ্ছে প্রথাগত সিস্টেম। হ্যাঁ, এইভাবে আপনারা এটা যেহেতু আপনার কাছে সহজ লাগতেছে, আপনারা এইভাবে করতে পারেন। আর ওই যে বক্স সিস্টেম যেটা বললাম, তারপর চাষে আমি কুইকলি এসে যেখানে একটু লিখে দিই। বক্স সিস্টেমে যেটা হবে যে আপনি সর্বোচ্চ কত পাচ্ছেন, এখানে আমি বক্সের মধ্যে আগে কি লিখতাম। আগে ধরেন এখানে 1, এখানে 8, এখানে 8 8 64, সরি। তারপরে এখানে আসতে হচ্ছে আরেকটা 4 আসছে 32, এটা 512। তো 512 তো আমার লাগবে না। তাহলে এখানে আসবে হচ্ছে 237। এত কঠিনের দরকার নেই। আমরা এই সহজ কথা যেহেতু বুঝছি, সহজটাই আমরা করব। হেক্সাডেসিমালটাও আমরা দেখছি একবার, সুতরাং এইটার দরকার নাই। তাহলে মোটামুটি কিন্তু আমরা অনেকগুলোই দেখে ফেলছি। তবে এখন আমরা একটা আরেকটু সহজ মুড দেখব, এবং এই সহজ মুডটা দেখার পরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবেই করেন। হ্যাঁ, এইভাবে করলে মানে এখন যেটা দেখবো আমরা, তাহলে আপনাদের কখনোই ভুল যাবে না। সেটা কি আগে একটু দেখে নেই। বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু বাইনারি এবং অক্টাল টু সরি হেক্সাডেসিমাল টু বাইনারি, এটা আমরা দেখি। তারপরে আমরা হচ্ছে আহ করব, মানে মেইন ডিসকাশনটা করব। কি জিনিস দেখেন, ধরেন এখানে কি লেখা যায়, ধরেন 1101, এটা একটা বাইনারি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা, এটা যেহেতু প্যাচ লাগতেছে না, আপনারা এইটার ক্ষেত্রে বক্সের নিয়মটা দরকার নেই, আপনারা ও করেন না। আর যদি তারপরেও যা বুঝতে চান, একটু টেলিগ্রামে নক দিয়ে আমি এক্সট্রা করে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, বাইনারি থেকে যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমে যাওয়া খুবই ইন্টারেস্টিং এই জায়গাটাতে। সেটা হচ্ছে অলওয়েজ বাইনারি থেকে যখন আপনি আগাবেন, আপনাকে কিন্তু অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা রুলস মেনটেন করতে পারবেন। এই রুলস যদি আপনি জানেন, তাহলে এটা সব থেকে সহজ উপায়। কি সেইটা? বাইনারি টু অক্টাল, আচ্ছা এখানে লিখি, সরি এগুলা কেটে দিই। বাইনারি টু অক্টাল অলওয়েজ 3 ডিজিট ধরে কাজ করে। হ্যাঁ, অলওয়েজ, এটা খেয়াল রাখবেন, অলওয়েজ। আর বাইনারি টু হেক্সাডেসিমাল, এটা হচ্ছে অলওয়েজ 4 ডিজিট ধরে কাজ করে। তার মানে আপনি যদি 3 ডিজিট ধরে একবার ক্যালকুলেশন করে ফেলতে পারেন, আপনার ম্যাথই শেষ। এত সহজ বিষয়টা। তাহলে ধরেন আমি যদি 1101 লিখি, তো এখানে তো 4টা আছে। তাহলে এটাকে আমি অক্টাল করব কি করে? কারণ আমি তো জানি অক্টাল হচ্ছে 3 ডিজিট করে। তাহলে আমি এটা একটু প্যাচ লেগে গেল না? তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে 3 ডিজিট করে বানাতে হবে। তো আমরা কি জানি, আমরা যদি লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে বামের দিকে যাই, আমরা কিভাবে ভ্যালু বাড়াতে পারি? ধরেন 10 টাকা আর 0 10 টাকা, এটার মধ্যে কোনো তফাৎ আছে? এই যে দুটো আমি তথ্য দিলাম, বা এইটা 0 0 10 টাকা, কোনো কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ নাই। তাহলে আমি এখানে যেহেতু 4টা আছে, অক্টাল বানানোর জন্য আমার লাগবে কত? 3 ঘর করে লাগবে। তাহলে এর আগে আমি 2টা শূন্য দিয়ে দিব। তাহলে ভ্যালুটাকে আমরা লিখতে পারি কিভাবে? 0011 01। এবার দেখেন, সুন্দর কিন্তু 3টা করে সেট বের হয়ে গেছে। খেয়াল করছেন? তাহলে কি হলো? সিম্পল। আপনাদের তো ছক বলছিলাম যে ছোট্ট ছকটা একটু মুখস্থ করবেন। দেখেন, 101 এর মান কত? আচ্ছা, এটা যদি না বোঝেন, তাও একটা সহজ শর্টকাট আছে। সেটা হচ্ছে আপনারা খাতায় ডান পাশে কুইকলি লিখে ফেলবেন, দেরি করা যাবে না। 1 সমান 1, 2 সমান 10, 3 সমান 11, 4 সমান 100, 5 সমান 101, 6 সমান 110, 7 সমান 111। মোটামুটি এইটুকু হলে হয়ে যায়। আপনারা এইটা পরীক্ষার খাতায় কুইকলি লিখে ফেলবেন। কখন? যদি পরীক্ষায় আসে। যদি এটা পরীক্ষায় নাই আসে, তখন তো আর দরকার নাই। এই যে লিখলেন না, এখন আসেন মিলান। 101 কই আছে দেখেন তো? এই যে 101। তাহলে 101 এর মান কত? 5। 001 কোথায় আছে? 001 তো সরাসরি নাই, আছে 1। বামে 2টা জিরো দিয়ে দিলাম। যেহেতু অক্টাল বের করতে বলবে, অলওয়েজ আপনি অক্টাল ধরে ধরে ক্যালকুলেশন করবেন। তাহলে 00 মানে হচ্ছে 1। তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে দেখেন, 1101 এর বাইনারি যদি আমি অক্টাল করি, অ্যান্সার হচ্ছে 15। শেষ।
এইটা হচ্ছে সব থেকে সহজ সিস্টেম, যে বাইনারি থেকে অক্টাল করলাম। তাহলে এই সেম জিনিস যদি আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাই, আচ্ছা এবার অক্টাল টু বাইনারি আসছি। অক্টাল টু বাইনারি ক্ষেত্রে কি হবে? ধরেন আমি এখানে দিব হচ্ছে 61 দিলাম। হ্যাঁ, 61-র অক্টাল টু বাইনারি আমি বলবো না, আপনারা বলেন তো আমাকে। বাইনারি আপনাকে তো মুখস্থ করতে বলতেছি না, আপনি ছকটা লিখেন না। আপনার লাগবে হচ্ছে এখানে কত, 6 আর 1। আপনি 6 পর্যন্ত যান। 1-এর ভ্যালু হচ্ছে 001, 2-এর ভ্যালু হচ্ছে 010, 3-এর ভ্যালু হচ্ছে 011, 4-এর ভ্যালু হচ্ছে 100, 5-এর ভ্যালু হচ্ছে 101, 6-এর ভ্যালু হচ্ছে 110। শেষ। আপনার এর বেশি আর লাগবেই না। তাহলে আপনি 6 পাচ্ছেন। আমরা কি জানেন, প্রত্যেকটা ভ্যালুর জন্য 3টা করে ঘর পাবেন। তাহলে 6-এর জন্য আমি কত দিব? 110। আর 1-এর জন্য কত? 001, 001। কি হয়েছে? ক্লিয়ার? যা থাকবে আপনি এই ডানের ছকটা কুইকলি লিখে ফেলেন। শেষ। আপনি জাস্ট শুধু এখন ভ্যালু এখন এখানে দিয়ে দিবেন। এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রেও প্রসেসটা সেম। তারপরেও যদি আমরা একটা করি, ধরেন 101011 এরকম থাকলো। এখন এটাকে আমরা হেক্সাডেসিমালে যদি করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে বলেন তো? এটাকে একটা শেপে নিয়ে আসতে হবে। আমরা অক্টালে দেখছি 3 ঘর করে হয়, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হবে? 4 ঘর করে হবে। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে কিন্তু। তাহলে আমাকে এটা আগে 4 ঘরের সমান করতে হবে। কিভাবে করব? যেই সংখ্যাটা আছে তার বামে অতগুলো শূন্য দিব। যেহেতু 6টা আছে, 4 ঘর করতে হলে আমাকে 8টা করতে হবে। বামে 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমি কয়টা পাচ্ছি দেখেন, এইখানে একটা বক্স পাইলাম, এইটা এখানে বক্স পাইলাম। এখন আপনি অনেকে আছেন খুবই ট্যালেন্টেড, আপনাদের এগুলা ভ্যালু মুখস্থ থাকবে। যারা আমার মতো একটু দুর্বল, ট্যালেন্টেড না, তারা একটু কষ্ট হবে, 15 সেকেন্ড সময় বেশি লাগবে, কিন্তু আপনারা এখানে একটু কষ্ট করে লেখেন। সরি। 0001 মানে 1, 0010 মানে 2, 0011 মানে 3, 0100 মানে হচ্ছে 4, এই সরি এটা 0101 মানে হচ্ছে 5, 0110 মানে 6, 011 মানে হচ্ছে 7, 100 মানে হচ্ছে 8, 1001 মানে হচ্ছে 9, 1010 মানে 10। উপরে লিখি 1011 মানে হচ্ছে 11। আরো লিখলাম না, অত দরকার নেই। তাহলে এখানে 1011 এর মান পেয়ে গেছি, কিন্তু 1011 এর মান কত? 11। আর 0010 কই? এই যে 0010 মান হচ্ছে 2। আমরা ক্যালকুলেশন করে ফেলছি, কিন্তু আমরা কি বলছিলাম যে হেক্সাডেসিমাল এর ক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় আমরা অ্যাকচুয়াল ভ্যালুই লিখবো, কিন্তু রিপ্রেজেন্ট করার সময় 9-এর চেয়ে বড় কোনো ভ্যালু হলে সেটা কিন্তু আমরা অক্ষর আকারে লিখবো। তাহলে 11কে আমরা কি লিখতে পারি? 9-এর পরে 10 হয়, 10 মানে এ, 11 মানে বি। তার মানে এই 101011 এইটার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 2b। এটা বুঝছেন? ক্লিয়ার? এটা তো সব থেকে সহজ পার্ট। এইটা বোঝেননি, আরেকবার রিপিট করতে হবে, এরকম কেউ আছেন? দেখেন আমি আবারও বলতেছি, আপনাকে মহাকাবিল হতে হবে না। আপনারা এই ডানের চারটা একটু কষ্ট করে লিখেন, 1 মার্ক কিন্তু হিউজ মার্ক। হ্যাঁ, আপনাদের এটা এই পুরোটা এই চারটা লিখতে হয়তো কত, 15 সেকেন্ড লাগবে। কিন্তু এই 15 সেকেন্ডের কষ্টের জন্য আপনি কিন্তু 1 মার্ক 100% মেক শিওর করতে পারবেন। সুতরাং যারা ট্যালেন্টেড মুখস্থ করতেছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা বুঝবেন না, কুইকলি খাতার পাশে এটা লিখে ফেলেন, দেখবেন 100% কোনোভাবেই ভুল যাবে না। আচ্ছা, হেক্সাডেসিমাল টু যদি বাইনারি করি, বাইনারি হেক্সাডেসিমাল দেখলাম। ধরেন F7, F7-এর বাইনারি কত হবে? প্রথমে ম্যাথ করব। এফ এর মানে হচ্ছে 15, আর 7 মানে তো 7ই। আর ওই যে ছকটা, এখানে আমরা যে ছক আঁকাইছি, এখানে বাকিটাও লিখে ফেলি। 1100 মানে হচ্ছে 12, 1101 মানে হচ্ছে 13, 1110 মানে হচ্ছে 14, 1111 মানে হচ্ছে 15। তাহলে আমরা 15-এর ভ্যালু কত পাইলাম? 1111। আর 7 মানে হচ্ছে 0111। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 11110111। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আপনাদেরকে আমি যে কথাটা এর আগে বলতেছিলাম, যে এইটা হয়ে গেলেই আপনাদেরকে বলবো যে এইভাবে হচ্ছে আপনারা সহজভাবে করবেন। এই যে দেখেন, এখানে একটা প্রশ্ন আসছে, অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল। এই ধরনের প্রশ্ন আসলে আপনারা এইভাবেও ক্যালকুলেশন করা যায়, হ্যাঁ, শেখানো যায়, কিন্তু ব্রেনে প্রেসার দেওয়ার কোনো দরকার নেই। আপনারা কি করবেন, খুবই সিম্পল ব্যাপার। যদি অক্টালের ভ্যালু দেওয়া থাকে, চোখ বন্ধ করে অক্টাল টু বাইনারি করবেন। ধরেন, যদি এখানে আহ, কত দিব, ধরেন 15 দিলাম, তাহলে 15 যদি বাইনারি করি কত হবে? 15 বাইনারি, 1 মানে হচ্ছে 001, আর 5 মানে হচ্ছে 101। শেষ, বাইনারি পেয়ে গেলাম। কারণ হেক্সাডেসিমালের সূত্র কি? হেক্সাডেসিমাল হতে হলে 4 ঘর করে শূন্য হতে হবে। তাহলে বামে আরো দুটো শূন্য বাড়াই, তাহলে 00001101। যেহেতু বামে 4টা শূন্য, এটা তো শুধু শূন্য হবে। আর 1101 এর ভ্যালু কত? তাহলে 1101 এর আহ কত হবে, আমরা দেখে আসি। 1101 মানে 13। 1101 মানে হচ্ছে 13। এই সরি, এখানে না তো, এই যে। তাহলে এটার মান হচ্ছে 13। 13কে আমরা লিখতে পারি কি, এ বি সি ডি, 10 11 12 13, এ বি সি ডি। তাহলে 15 অক্টালের ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমালে কত হবে? ডি। এটা বুঝছেন কিনা? সেম ভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রেও তাই। হেক্সাডেসিমাল যদি দেওয়া থাকে, সেটাকে আপনি আগে বাইনারি বানান, তারপরে সেটাকে তিনটা তিনটা করে অক্টালের সিস্টেম করে সেটাকে অক্টাল করেন। খুবই দ্রুত এই ম্যাথ হয়ে যাবে। এবং শুধু এইটা না, এই কথাটা আমি বলবো, এর আগে যারা যেই ম্যাথ গুলা বুঝছেন তাদেরকে কংগ্রাচুলেশন, যে আপনারা খুব ভালোভাবে বুঝছেন। কিন্তু যদি আপনারা ওইগুলো না বোঝেন, আপনারা খেয়াল করছেন কিনা, সব থেকে সহজ উপায় কিন্তু বাইনারি করা। খেয়াল করে দেখছেন, সব থেকে সহজ উপায় হচ্ছে বাইনারি করা। সুতরাং কোনো কারণে যদি পরীক্ষায় এরকম আসে যে ধরেন অক্টাল টু ডেসিমাল করতে বলছে, ধরেন 61, এই অক্টালকে ডেসিমাল করতে বলছে, আপনি চোখ বন্ধ করে এই অক্টালকে বাইনারি করে ফেলেন। 6 এর মান কত? 110। আর 1 এর মান হচ্ছে 001। এই বাইনারিকে আপনি ডেসিমাল করে ফেলেন না। আমরা ডেসিমালের ওই বক্স সিস্টেমে কি জানতাম? প্রথমে 1 2 4 8 16 32 হয়েছে না, 1 2 3 4 5 6। এখানে যেহেতু 1 আছে, আমি 1 পাবো, তারপরে তিনটা জিরো, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এই 16 থাকবে, আর এই 32 থাকবে। তাহলে 32 আর 1 33, আর 16, 43 আর 6 49। তার মানে 61-র অক্টালকে আমি যদি হেক্সাডেসিমাল করি, তাহলে 49 পাবো। দেখেন, ওইটার চেয়ে এটা অনেক সহজ না? তার মানে এতক্ষণ ধরে যেটা করছি এগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কেউ না বোঝেন, এইটা সব থেকে সহজ উপায় পরীক্ষার হলে তাড়াতাড়ি উত্তর বের করার। আপনাকে যেটা থেকে যেইটাই কনভার্ট করতে বলুক না কেন, আপনার ফার্স্ট কাজ হবে কুইকলি বাইনারিতে চলে যাওয়া। আর বাইনারি যদি একবার পেয়ে যান, বাইনারি থেকে আপনি ওই যেটা আপনার টার্গেট অ্যান্সার, সেখানে যাওয়াটা আরো বেশি ইজি। কারণ কি, এই যে ছকটা, আপনি বক্সটা করে ফেলবেন, জিরো গুলা বাদ দিবেন, ওয়ান গুলা যোগ দিবেন, অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, আজকের প্রথম অংশ শেষ। আরেকটা অংশ কিন্তু এখনো বাকি আছে। সেটা অবশ্য ছোট, আপনার 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। এখন এখনই করব নাকি 10 মিনিট ব্রেক নিবেন? 11টা বেজে গেছে অলরেডি। আমরা গেট শিখবো, গেট। না, ওটা খুবই সহজ বিষয়, হ্যাঁ, মানে জাস্ট একটু আমরা রিভিশন দেওয়ার মতো করে পড়বো। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট না, 7 মিনিট ব্রেক, 11টা 15-তে শুরু করবো। আপনারা আজকে লাস্ট যে 15 মিনিট আমি যে জিনিসটা দেখালাম, এর আগের যদি সবও ভুলে যান, কোনো সমস্যা নাই কিন্তু। হ্যাঁ, কারণ হচ্ছে ওইগুলো ছিল হচ্ছে লজিক, ম্যাথমেটিক্যাল টার্মস। আর লাস্ট যেটা দেখালাম এইটাও ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু এইটা হচ্ছে ইজিয়েস্ট বা ফাইনেস্ট ওয়ে। কারণ পৃথিবীতে যত কিছু, এই যে আমি যে কথা বলতেছি না, আমার মুখ থেকে বের হওয়া কথাটা আপনাদের কানে যে পৌঁছাচ্ছে, এই প্রসেসটা কিন্তু বাইনারি মেথডে হচ্ছে। এটা হয়তো আপনারা অবশ্যই জানেন। এই কারণে বাইনারি হচ্ছে এত ইন্টারেস্টিং একটা বিষয়।
যে আমি যাই বলি অ্যানালগে কথা বলতেছি, বা আমরা যেটা কম্পিউটারে লিখতেছি, বা যত জায়গায় যা কিছু ঘটতেছে, কম্পিউটার কিন্তু এগুলা কিছুই বোঝে না। সে বোঝে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজ। সে শুধু ইয়েস নো বোঝে, অথবা বাইনারিতে বললে 0 এবং 1 বোঝে। তো ওই বাইনারিকেই আবার যখন আপনাদের কাছে পৌঁছানো হয়, বা একটা রোবট স্টেশন দেওয়ার পরে সে যখন কাজ করে, এই পুরো প্রসেসটা আবার বাইনারি থেকে আবার ওই জায়গাতেই যায়। এই কারণেই কনভার্সন যেটাই আসুক, সায়েন্টিস্টরাও এভাবেই প্ল্যানটা করছে যে বাইনারিতে যাওয়াটাও সহজ, বাইনারি থেকে একটা জায়গাতে যাওয়াও সহজ। বরং আপনি সরাসরি যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, বা ডেসিমাল থেকে অক্টাল, বা মনে করেন যে সরাসরি আপনি জন্মের পরে ইউনিভার্সিটিতে ঢুকবেন, না, এটা হবে না। আগে হচ্ছে স্কুল কলেজ পাশ করতে হবে, তারপরে ভার্সিটিতে যেতে হবে। বা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরেই আপনি বিসিএস বা ব্যাংক জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা বাইনারিটা হচ্ছে অনেকটা হচ্ছে এইরকম। চলেন, 11টা 15 বেজে গেছে। এই যে ক্লাসটা এখন আমরা যেটা দেখবো, আরিফিন ভাইয়ের স্লাইড আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে খুবই কম তথ্য আছে, হ্যাঁ। আমরা এখানে মেইনলি দেখার চেষ্টা করব যে আমাদের যে কম্পিউটার বা অন্যান্য সবকিছু যে কাজ করে, কোন প্রসিডিউরে কাজ করে, এইটুকুই দেখার চেষ্টা করব। যেটুকু আপনাদের মাথায় থাকবে, ওইটুকুই ধরেন যে আপনার এগিয়ে গেল। আজকের এই ক্লাস থেকে পরীক্ষায় খুব বেশি কিন্তু আসবে না, মানে এখনো আমি যেটা দেখাবো সেটা থেকেও পরীক্ষায় খুব বেশি আসবে না। কিন্তু এইটার একটা চমৎকার একটা ব্যাখ্যা, ব্যাখ্যা না ঠিক, মানে প্রয়োগ আছে। সেটা হচ্ছে যে আপনার আশপাশে যে ঘটনাগুলো ঘটতেছে কন্টিনিউয়াসলি, কেন ঘটতেছে বা কিভাবে ঘটতেছে, আজকের ক্লাসটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। ইনফ্যাক্ট এই লজিক সেন্সটা যদি আপনার ভেতরে তৈরি হয়, তাহলে আপনার লাইফেও আপনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গিয়ে এই পলিসি গুলো ইউজ করে আপনি ডিসিশন নিতে পারবেন। ধরেন আপনার কোনো জব হচ্ছে না, হুট করে আপনার একই সঙ্গে ব্যাংকেও জব হয়ে গেল, আর একটা 9 গ্রেডও জব হয়ে গেল। আপনি কোথায় যাবেন? এই যে লজিক্যাল সেন্স তৈরি করার জন্য আজকে আমরা এই ক্লাসটা করবো। চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে বুঝি সার্কিট। সার্কিট জিনিসটা কি? সার্কিট ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা বৈদ্যুতিক লাইন যেইটা সম্পূর্ণ বর্তনী যদি কমপ্লিট করে, তাহলেই যে প্রসেসটা তৈরি হয় এইটাকেই বলা হয় সার্কিট। যেমন এইখানে ছবিটাতে দেখেন, এইটা একটা ব্যাটারি, আর এইখানে দেওয়া আছে কিছু বাল্ব। এখন এই ব্যাটারির, এটা হচ্ছে নর্থ পোল, এটা ধরেন সাউথ পোল। এই ব্যাটারি থেকে যদি আমি একটা তার কানেক্ট করি, করে পুরোটা জুড়ে কমপ্লিট করে যদি আমি এখানে ব্যাটারিতে আবার কানেক্টেড করি, তাহলেই একমাত্র এই বাল্বগুলো জ্বলবে। হ্যাঁ, আমাদের বাসা বাড়িতে এই যে আপনারা যে সুইচ অফ করলে লাইট বন্ধ হয়ে যায়, আর সুইচ অন করলে যে লাইটটা জ্বলে, সেটা কিন্তু এই সার্কিটের কারণেই। কারণ এই তারগুলোর ভেতরে অলওয়েজ ইলেকট্রিসিটি থাকে, অলওয়েজ। এই যে বাল্বটা দেখাচ্ছে না সরে যাচ্ছে, এই বাল্বটাকে আপনারা একটা সুইচ ভাবতে পারেন। যদি এখানে বাল্ব দেওয়া আছে, এটা একটা সুইচ ভাবতে পারেন। এই সুইচ বাল্বটাকে সরে ফেললাম মানে সুইচটাকে আসলে অফ করলাম। তার মানে কি, এখানে কিন্তু ইলেকট্রিসিটি আছে, কিন্তু আমি এখানে কানেকশনটা কেটে দিছি। এবং এই কারণে কি হয়ে গেল, এই যে একজন লিখছে সার্কিটটা ব্রেক হয়ে গেল, যার ফলে আর কানেকশন থাকবে না, বিদ্যুৎ জ্বলবে না, বা লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না। আবার যখনই আপনি বাল্বটা এখানে কানেক্ট করে দিবেন, সে বর্তনী ফুল করে ফেলবে, সবগুলাই জ্বলবে। এখন এই ধরনের কানেকশন দুই রকম হয়, হ্যাঁ। একটা বলে প্যারালাল সার্কিট, একটা বলে সিরিজ সার্কিট। এই জিনিসটা আবার কি, এই ছবিতে খেয়াল করেন যে ব্যাটারি কিন্তু একটাই, কিন্তু এখানে কানেকশন হচ্ছে দুইটা। এখন আপনাদেরকে আমি কি বলছিলাম, যে বিদ্যুৎ জ্বালানো, সরি মানে লাইট জ্বালানোর জন্য বা বিদ্যুৎ কমপ্লিট হওয়ার জন্য আপনার সার্কিটটা কমপ্লিট হতে হয়। এটা মাস্ট। সার্কিট কমপ্লিট না হলে কখনোই আলো জ্বলবে না। প্যারালালের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি এই ছবিগুলো বাদ দিই। দেখেন, এই যে এই দিক দিয়ে গেল, তার গেল এই দিক দিয়ে, এই দিক দিয়ে গিয়ে এইভাবে ঘুরে এখানে একটা সার্কিট কমপ্লিট করছে না? এখানে যেমন একটা সার্কিট কমপ্লিট করছে, আবার এই তারটাই এই দিক দিয়ে গিয়ে, এই দিক দিয়ে গিয়ে দেখেন, এই দিক দিয়ে, এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে আবার এখানে কানেক্ট হয়েছে। তার মানে এই দুইটা বাল্ব একে অন্যের সাথে কিন্তু কোনো সম্পর্ক যুক্ত না। তার মানে এই দুইটা বাল্বের যে কোনো একটা যদি বন্ধ থাকে, কোনো সমস্যা নাই, বাকিটা জ্বলবে। লজিকটা বোঝেন? দুইটা বাল্ব একসাথেও জ্বলতে পারে,
আবার একটা বাল্ব যদি আপনি খুলে ফেলেন তারপরেও এই বাল্ব জ্বলবে, অথবা এই বাল্বটাকে যদি আপনি খুলে ফেলেন তাহলে উপরে বাল্বটাও জ্বলবে। কিন্তু এই যে এখানে একটা সুইচ আছে মাঝে মাঝে খুলে যাচ্ছে দেখেন, এই সুইচটা যদি খুলে যায় তাহলে দেখেন এই সার্কিটটাই কমপ্লিট হয় না। অনেকে হয়তো মার্কারটা আমার খেয়াল করতে পারতেছেন কিনা, এই জায়গাতে দেখেন এখানে একটা সুইচ আছে। এই সুইচটা যখন খুলে যাচ্ছে তখন কিন্তু দুইটাই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি, তখন এই পুরো সার্কিটটা কিন্তু কানেক্টেড হচ্ছে না, পুরো সার্কিটটা মিলিত হচ্ছে না বলে বিদ্যুৎ চলতেছে না। সিরিজের ক্ষেত্রে কি হয়, প্যারালাল তো আমরা দেখলাম, সিরিজের ক্ষেত্রে একই সাথে দুইটা থাকে, যার ফলে যে কোনো একটা বাল্বও যদি খোলা থাকে তাহলে কিন্তু সার্কিটটার কমপ্লিট হয় না। মানে সিম্পলি যদি আমি এখানে দেখাই, ধরেন যে এইভাবে একটা বর্তনী গেল, এখানে একটা আছে, এখানে একটা, দুইটা সুইচ আছে, যে কোনো একটা সুইচ যদি আমি খুলে দেই তাহলে দেখেন এই বর্তনীটা কিন্তু কানেক্টেড হয় না, কমপ্লিট হয় না। তার মানে কি, এখানে যে কোনো একটা সুইচ যদি বন্ধ থাকে এই পুরো সার্কিটটা কাজ করবে না। এইভাবেই আমাদের কিন্তু বাসা বাড়িতে অলওয়েজ হচ্ছে কানেকশন গুলো দেওয়া থাকে। আপনাদেরকে যদি দুইটা রিয়েলিস্টিক এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝবেন। আপনাদের বাসায় কার কার বাসায় বেড সুইচ আছে বলেন তো? বেড সুইচ, বেড সুইচের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, কারো কারো বাসায় বেড সুইচে অবশ্যই আপনার দেওয়ালে যে মেইন সুইচ থাকে আর আপনার বেডে যে সুইচ থাকে, দুইটাই যদি চালু করেন তাহলেই একমাত্র ফ্যান ঘুরবে। এইটাকে বলা হচ্ছে হচ্ছে সিরিজ সার্কিট। আপনি ওখানে বলেই দিছেন যে সিস্টেমটা এমন হতে হবে যে দুইটা সুইচ চালু থাকতে হবে, দুইটা সুইচ যদি চালু না থাকে তাহলে ফ্যান ঘুরবে না। এরকম কানেকশন কারো বাসায় আছে? বর্তমান যুগে কিন্তু এই ধরনের কানেকশন থাকে না। বর্তমান যুগে ইন্ডিপেন্ডেন্ট সুইচ থাকে। বেশিরভাগ জায়গাতেই দেখা যায় বর্তমান যুগে কি করা হচ্ছে, দরজার পাশে বা মেইন বোর্ডেও একটা সুইচ দেওয়া থাকে, যাতে করে আপনি বাসায় ঢুকে ওই সুইচ দিলেও ফ্যান ঘোরে। আবার আপনার ওই মানে ধরেন এটা অফ করে দিছেন, আপনার ভাল লাগতেছে না যাইতে, আপনি বেডে শুয়ে আছেন, আপনার বেডের পাশে একটা সুইচ আছে, ওইটা চালু করলেও আপনার চলবে। মানে এই ক্ষেত্রে কি হবে, যদি দুইটা সুইচ চালু থাকে তাহলেও ফ্যান ঘুরবে, অন্তত একটা সুইচও যদি চালু থাকে তাহলেও ফ্যান ঘুরবে। এইটাকে বলছি প্যারালাল সার্কিট। এই ধরনের কানেকশন কারো বাসায় আছে? এটা কিন্তু বর্তমান যুগে যে বাসাগুলো তৈরি হচ্ছে বেশিরভাগ বাসাতে এই ধরনের, বিশেষ করে বেড সুইচে মানে লাইট এবং ফ্যানের ক্ষেত্রে এই জিনিসটা খুবই হয়। যদিও যাদের এসি আছে তাদের ব্যাপার আলাদা। আচ্ছা, এইটুকু জাস্ট বাসা বাড়িতে বিদ্যুৎ কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম, এর বেশি এটা কিছু জরুরি না। এখন আমরা দেখব গেট। গেট জিনিসটা কি? গেট হচ্ছে এই একটু আগে আমরা যে সিরিজ আর প্যারালাল দেখে আসলাম সেই যুক্তিটাতেই আমাদের গেট ইউজ হয়, এবং দুইটা উপায় হয়। এটা কিভাবে? বুলিয়ান লজিকের মাধ্যমে। গেটের ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে বলা হবে ট্রু, আর গেটের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে বলা হবে ফলস। এটা আবার কি ধরনের জিনিস? মানে হচ্ছে, ধরেন সুইচ যদি কানেক্টেড হয় তাহলে লাইট জ্বলবে। সুইচ কানেক্টেড মানে তার ভ্যালু হচ্ছে 1, তার মানে সে সংকেত দেবে লাইট তুমি জ্বলো। আর যদি সুইচের ভ্যালু 0 হয় বা সুইচ অফ বুঝায় তাহলে সেই লাইটটা আর জ্বলবে না, সেটাকে বলতেছি আমরা ফলস। এই লজিকটা ইউজ করে কিন্তু কম্পিউটার পর্যন্ত আবিষ্কার করা হয়েছে। এইখানে দেখেন যে প্যারালাল যে সার্কিটের কথা আমরা বললাম, যে একই সঙ্গে দুইটা বাল্ব মানে দুইটা সুইচ দিলেও জ্বলবে, একটা সুইচ দিলেও জ্বলবে, এইটাকে আমরা বলতেছি অর গেট। এই যে এখানে খেয়াল করেন, এটাকে বলতেছি আমরা অর গেট। আপনারা এই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন। দেখেন, যখন বি সুইচ কানেক্টেড বাল্ব জ্বলতেছে, যখন এ সুইচ কানেক্টেড তখন বাল্ব জ্বলতেছে। আবার যদি এ আর বি দুইটাই কানেক্টেড থাকে তাহলেও বাল্ব জ্বলতেছে। এটা কি বুঝতেছেন? দেখেন, শুধু এ কানেক্টেড হলেও কারেন্ট বাল্ব জ্বলতেছে, শুধু বি কানেক্টেড হলেও বাল্ব জ্বলতেছে, আবার এ আর বি দুইটা কানেক্টেড হলেও বাল্ব জ্বলতেছে। শুধু জ্বলতেছে না কখন? একটু রেসপন্স করেন তো। শুধু জ্বলতেছে না কখন? যখন দুইটাই অফ থাকতেছে। এই লজিকটাকে বলা হয় অর লজিক। দেখেন, এখানে এ সুইচ এবং বি সুইচে যখন দুইটাই 0, মানে দুইটা সুইচই অফ,
বা দুইটাই ফলস, তখনই একমাত্র কানেকশনও ফলস বা জিরো। কিন্তু কোনো একটা সুইচ যদি অন থাকে বা কোনো একটার ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে অবশ্যই ওই বাল্ব জ্বলবে বা তার ভ্যালু ওয়ান হবে বা সেটা ট্রু হবে। সব একই কিন্তু, হ্যাঁ, ওয়ান, ট্রু, লাইট অন, ডিরেকশন, যা বলবেন সব এখানে সেম। তাহলে অর গেট, অর গেটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে কোনো একটা বা দুইটাই যদি কানেক্টেড থাকে তাহলে বাল্ব জ্বলবে, দুইটাই অফ থাকলে বাল্ব নিভবে। একটু কুইকলি একটু বলেন তো আমাকে, যে এই যে অর গেটটা যে আমরা বানালাম, এটা এটা কোন ধরনের সার্কিট? অর গেটটা যে বানালাম এটা কোন ধরনের সার্কিট? এটা হচ্ছে প্যারালাল সার্কিট। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখবো। আচ্ছা, এখানে তো অর গেট সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা পড়ে নিয়েন। এইটা একটু দেখেন, খেয়াল করেন। দুইটা বন্ধ, বাল্ব বন্ধ, একটা বন্ধ, বাল্ব বন্ধ। একমাত্র যখন দেখেন দুইটা বন্ধ, এই যে দুইটা একমাত্র যখন দুইটা কানেকশন পাচ্ছে তখনই বাল্বটা জ্বলতেছে। যে কোনো একটা কানেক্টেড থাকলেও কিন্তু বাল্বটা জ্বলতেছে না, আর দুইটা খোলা থাকলে তো অবশ্য জ্বলবেই না। খেয়াল করছেন? দেখেন, এক এ আর বি যখন একই সঙ্গে দুইটাই কানেক্টেড থাকতেছে তখনই একমাত্র এই বাল্বটা জ্বলতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে যদি দুইটা সুইচই অফ থাকে তাহলেও কানেকশন হবে না, বাল্ব জ্বলবে না। যদি একটা সুইচও অফ থাকে তাহলেও কানেকশন হবে না, বাল্ব জ্বলবে না। শুধুমাত্র এবং শুধুমাত্র যদি দুইটা সুইচই অন থাকে তাহলেই ভ্যালু হবে ওয়ান, বা বাল্ব জ্বলবে বা ট্রু হবে, বাকি সব ক্ষেত্রেই ফলস হবে। এই বিষয়টুকু তো বুঝছেন। এবং এই সার্কিটটার নাম হচ্ছে, এই সার্কিটটার নাম কি? এই সার্কিটটার নাম হচ্ছে সিরিজ সার্কিট। ওকে, আমরা দুইটা লজিক কিন্তু বুঝছি। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট। অর গেটের ক্ষেত্রে কিভাবে কাজ হয় আমরা দেখলাম, এন্ড গেটের ক্ষেত্রে কিভাবে কাজ হয় আমরা দেখলাম। এই ছবিটা একটু দেখেন। দেখেন, যখন সুইচ যখন বন্ধ থাকতেছে মানে খুলে যাচ্ছে তখন বাল্ব জ্বলতেছে, আর সুইচ কানেক্টেড থাকলে তখন বাল্ব বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এটার নাম হচ্ছে নট গেট। মানে আপনি যদি সুইচ চালু করেন তাহলে বাল্ব বন্ধ হয়ে যাবে, আর আপনি যদি সুইচ অফ করে দেন তাহলে বাল্ব চালু হবে। এটা একটু ইন্টারেস্টিং না? দেখেন, আপনি সুইচ অন করছেন, ধরেন আপনি অন করছেন, তাহলে বাল্ব অফ হয়ে যাবে, বা এখানে ট্রু হইলে এখানে ফলস হবে, আর সুইচ অফ করলেই বাল্ব জ্বলবে। এই ধরনের একটা এক্সাম্পল দিতে পারবেন আপনাদের লাইফে? বা অনেকের বাসা বাড়িতে আছে, অনেকের বাসা বাড়িতে নাও থাকতে পারে। এই ধরনের প্র্যাকটিস কোথায় বেশি হয়? রিয়েল লাইফ এক্সাম্পল? না না না, ফ্রিজে হয় না। হ্যাঁ, ফ্রিজের লাইটে হয় না, ভেতরে যে লাইটটা সেইটাতে হয়। এইটা সচরাচর আমরা বাসা বাড়িতে, যাদের বাসায় আইপিএস আছে অথবা ইউপিএস আছে, সরি ইউএসপি না, ইউপিএস, তারা এই জিনিসটা খুব ভালো রিলেট করতে পারবেন। দেখেন, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইপিএস অফ থাকে। মানে কি, যতক্ষণ পর্যন্ত সুইচ কানেকশন পায়, হ্যাঁ, তখন আইপিএস অফ থাকে। যেই মুহূর্তে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, সুইচ কাট আউট হয়ে যায়, সাথে সাথে আইপিএস কি হয়, অন হয়ে যায়। খেয়াল করে দেখছেন? না, সার্কিট ব্রেকার এভাবে কাজ করে না। এটা অলওয়েজ আইপিএস এ বা ইউপিএস এ এই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। এবং শুধু এটা না, ইনভার্টার টেকনোলজি যেখানে যেখানে আছে সব জায়গাতে ইউজ হয়। ইনফ্যাক্ট শুধু এইখানে না, আপনাদের মোবাইল, আগে একটা তথ্য দেওয়া হতো না, মনে আছে? যে যে মোবাইল যদি আপনারা চার্জে লাগায় ঘুমায় যান, দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে যায়, ব্যাটারি ফুলে যায়। বর্তমান যুগে কিন্তু এটা হয় না। বর্তমান যুগে কি হয় বলেন তো? ব্যাটারি ফুল হওয়ার সাথে সাথে আপনার মোবাইল যতই কানেক্টেড থাক ইয়ের সাথে, বিদ্যুৎ লাইনের সাথে, মোবাইল কিন্তু আর চার্জ নেয় না। কিভাবে হয় এটা? এই নট গেটের মাধ্যমেই হয়। যেই মুহূর্তে চার্জ ফুল হয়ে যায় সে কিন্তু কানেকশন দেখায় যে অন, মানে রেডি। আর রেডি মানে উল্টা আরো সে কি করে, লাইন যেটা মূল যে বিদ্যুৎ কানেকশন সেটাকে সে অফ করে দেয়। ঠিক উল্টা, উল্টা কাজ করে। আশা করি বুঝছেন। এখন আমরা নট গেটও বুঝলাম। তাহলে আমরা অর বুঝলাম, এন্ড বুঝলাম,
নট বুঝলাম, তাহলে এগুলোর মধ্যে একটু মিক্সিং করা যায়, তাহলে সহজে আমরা আরেকটু ইন্টারেস্টিং জায়গায় যেতে পারবো। দেখেন, অরে আমরা কি জানতাম বলেন তো? অরের কি ছিল? অরের ক্ষেত্রে অরে যদি দুইটা অফ হয় তাহলে অফ হবে, যে কোনো একটা যদি অন হয় তাহলে ভ্যালু কত হবে? যে কোনো একটা অন হলে ভ্যালু কত হবে? অন হবে। আর দুইটাই যদি চলে তাহলেও অন হবে, এটা আমরা জানি। এখন এই অর গেটের সাথে আমরা ধরেন একটা নট গেট অ্যাড করে দিলাম, তাহলে আসলে কি হবে? এটার ক্ষেত্রে লজিকটা হচ্ছে ওরা কাজ করবে কিন্তু সেপারেটলি। দেখেন এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা আসলে কাজ করবে এইভাবে, এটা এ, এটা বি। এই এখানে আমি অরের ভ্যালু কিন্তু আসবে, তারপরে সে এখানে নট গেট পাবে, তারপরে সেখানে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো, ধরেন এটা সি। তার মানে যদি এখানে আমি যদি 0 0 পাঠাই, তাহলে এখানে অরের ভ্যালু আমি জিরোই পাবো। এই জিরো নট গেট দিয়ে গেলে এই পাশে কত হবে? কুইকলি বলেন তো, যে নট গেটের আগে অরের ভ্যালু যদি জিরো হয় তাহলে নট গেটের ডান পাশে ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এই যে পুরো সার্কিটটা, এখানে যে আমি নর গেট বলতেছি, নর গেট মানে আসলে অর প্লাস নট। এমন আবার ভাববেন না যে নট প্লাস অর, এমন কিন্তু না, অর প্লাস নট। তাহলে সেক্ষেত্রে জাস্ট উল্টা হয়ে যাবে, যা অরের যে ভ্যালুটা এটা পুরোটাই উল্টে যাবে, তাহলে এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0। বুঝতে পারছেন নর গেটটা কিভাবে পাইলাম? অরের ঠিক উল্টা। এখন আমরা ন্যান্ড দেখবো তাহলে। এখানে ছবি, আমি দ্রুত আগাচ্ছি, হ্যাঁ, এখানে আপনারা ছবি দেখে আরো ভালো রিলেট করতে পারবেন যে কাজটা কিভাবে হয়। ওখানে আমরা সময় নষ্ট না করি, আমরা এবার ন্যান্ডে চলে যাই। ন্যান্ডেও আমরা দেখতে পাবো সেম লজিক, প্রথমে এন্ড থেকে ভ্যালু বের হবে, তারপরে সে নট গেট পাবে, তারপরে সে আমাদেরকে অ্যাকচুয়াল ভ্যালু দিবে। তার মানে এ বি থেকে আমরা এন্ড এর যে ভ্যালুটা পাবো, সরি, সেইটা আবার নট গেট দিয়ে ঢুকে উল্টা ভ্যালুটা আমাকে সিতে দিবে। তাহলে এন্ডে আমরা কি পাচ্ছিলাম বলেন তো? যদি যে কোনো একটা সুইচ জ্বলে তাহলে কি হবে উত্তর? ভ্যালুটা কি হবে যদি একটা সুইচ জ্বলে? অফ হবে, রাইট, বা জিরো হবে। যে কোনো একটা জ্বললে জিরো হবে, আর দুইটাই যদি জ্বলে তাহলে 1 হবে। তাহলে আমরা নটের ক্ষেত্রে কি জানি? জাস্ট উল্টে যাবে, এন্ড এর উল্টা হবে, এন্ড প্লাস নট ন্যান্ড হবে, তাহলে এটা হবে 1 1 1 0। তাহলে আমরা এন্ড অর এবং নট কে মিক্স করে আরো দুইটা নতুন গেট আবিষ্কার করছি, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নট। এবং দুইটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখছি। পরীক্ষায় অনেক সময় কিন্তু আসে যে লজিক গেট কয় প্রকার, এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে কি, কোনটি মৌলিক গেট। আমি কিন্তু অলরেডি বিভিন্ন সিস্টেমে আপনাদেরকে বুঝে দিছি যে কোনগুলা মৌলিক আর কোনগুলা যৌগিক। মৌলিক গেট কোনগুলা বলেন তো? কুইকলি রেসপন্স করে একটু, মৌলিক গেট কোনগুলো? হ্যাঁ, অর, এন্ড, নটও কিন্তু একটা মৌলিক গেট। আর যৌগিক গেট কোনগুলো হবে? এগুলো আমরা মিক্স করে যে গেট গুলো বানাবো সেগুলাই যৌগিক গেট হবে। তার মানে ন্যান্ড আর নট, এগুলো হচ্ছে যৌগিক গেট। এইটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, হ্যাঁ। কোনটি যৌগিক গেট, কোনটি মৌলিক গেট নয়, কোনটি মৌলিক গেট নয় দিয়ে দিবে কি দেখেন, অর, এন্ড, নট আর নট। হুট করে কিন্তু প্যাচ লেগে যেতে পারে, আপনি নয় হয়তো খেয়ালই করবেন না। এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু এই স্লাইডটা একটু দেখে রাখবেন। আচ্ছা, এখানে ডিটেলস সব দেওয়া আছে, আমরা তো আগে দেখে ফেলছি। আচ্ছা, নট এবং সরি নর এবং ন্যান্ড কে আরেকটা নামে রাখা হয়, সেটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কেন বলা হয় আজকে আমরা ব্যাখ্যায় যাব না, শুধু এইটুকু জানিয়ে রাখেন যে এই দুইটা গেট দিয়ে যে কোনো গেট বানানো যায়। তাহলে এটাতে কি লেখা যেতে পারে? ধরেন এই দুই গেট, বাংলায় লিখি, দিয়ে অন্য যে কোনো গেট বানানো যায়।
মানে ধরেন আপনি একটা সার্কিট বানাচ্ছেন বা একটা লজিক বানাচ্ছেন, আপনার কাছে কোনো নট গেট নাই, বা আপনার কাছে কোনো অ্যান্ড গেট নাই, বা কোনো অর গেট নাই। আপনি শুধু অনেকগুলা নর গেট বা অনেকগুলা ন্যান্ড গেট দিয়ে আপনি চাইলে অ্যান্ড বা অর গেট বানাতে পারবেন। এই কারণেই এটাকে সার্বজনীন গেট বলা হয়। এই সার্বজনীন শব্দটা কিন্তু ভুল, এটা আসলে সর্বজনীন হবে। তাহলে এইটুকু তো বুঝছেন যে কেন এটাকে সর্বজনীন গেট বলা হয়। আর দুইটা স্পেশাল গেট আছে বা বিশেষ গেট বলে। এটা হচ্ছে এক্স নর এবং এক্স জর। এক্স জর বা এক্স নর, এই দুইটা হচ্ছে বিশেষ গেট। এদেরকে বিশেষ গেট এই কারণে বলা হয়, এরা সব সময় বিপরীতমুখী কাজ করে। যেমন আমি যদি এক্স জরের কথা বলি, আমরা অর এবং এন্ডে কি দেখছি, যে দুইটা যদি আহ উম, মানে লজিকটা কি ছিল, যে 00 01 10 11 এটার ক্ষেত্রে, ওয়ারের ক্ষেত্রে সব ক্ষেত্রেই, সরি এটা জিরো, সব ক্ষেত্রেই ওয়ান হবে। কিন্তু এই এক্সর হচ্ছে স্পেশাল, যেহেতু এক্সর অলওয়েজ কাজ করে কিভাবে, এরা হচ্ছে শত্রুর মতো কাজ করে, বুঝছেন। এরা যদি দুজনের সেম ভ্যালু হয় তাহলে এরা কাজ করবে না। এরা হচ্ছে নিজেদেরকে সেম, মানে আপনি এটা চিন্তা করতে পারেন এইভাবে, যে এরা হচ্ছে যমজ, দুইজন যমজ দের মধ্যে দেখেন না যে খুব বেশি গন্ডগোল হয়, ব্যাপারটা হচ্ছে এইভাবে ধরতে পারেন। তাহলে 01 10 00 11 এইরকম যদি হয়, তাহলে এটার ভ্যালু হবে, দেখেন দুইজন দুজনকে দেখতে পারে না, সেক্ষেত্রে 00 হইলে এটার ভ্যালু কত হবে। আচ্ছা এখানে আমার দেওয়া আছে, দাঁড়ান। এই যে এখানে দেখেন, 00 হইলে জিরো, মানে ওরা এটা নিতেই পারে না যে দুজন কেন সেম ভ্যালু হবে। আবার যদি দুটোই ওয়ান হয় তাহলেও জিরো। এরা শুধুমাত্র তখনই প্রপার কাজ করে যখন দুজন আলাদা থাকে। 10 বা 01 হইলে এরা ওয়ান হয়। লজিকটা হচ্ছে একটু স্পেশাল, এই কারণে এদেরকে স্পেশাল গেট বলা হয়। এদের ভ্যালু যদি সেম হয় তাহলে এরা কেউ কাজ করে না, আর এদের ভ্যালু যখন আলাদা হয় তখনই এরা একমাত্র কাজ করে। আর এক্স নর হলে কি হবে, এই এক্স জোড়ের সাথে শুধু একটা নট অ্যাড করে দিব, তাহলে হচ্ছে এক্স নর হিসেবে কাজ করবে। আচ্ছা, গেট গুলো কি ক্লিয়ার, কিভাবে কোনটা তৈরি হলো বা কিভাবে কাজ করলো? আচ্ছা, এখানে আরেকটা আছে। হ্যাঁ, সতীনের মতো না, যমজদের মধ্যে বেশি হয়। বাফার গেট বলে একটা ব্যাপার আছে। বাফার গেটটা কিরকম? বাফার গেটটা হচ্ছে, ধরেন আপনি ওয়ান দিচ্ছেন, সরি, ইনপুটে ওয়ান দিচ্ছেন, আউটপুটেও ওয়ানই পাবেন। তাহলে আবার এটা লাভ কি হইলো? এটা লাভ আছে, আমি এখনই বলতেছি। আপনার ইনপুটে জিরো দিলেন, আউটপুটেও জিরো পাবেন। এটা কিভাবে কাজ করে তাহলে? বাফার গেটের কাজ হচ্ছে, আমি যদি দুইটা নট গেট ইউজ করি, মনে করেন ওয়ান দিলাম, ওয়ান দিলে নটে পাবো জিরো, এরপরে আবার একটা নট দিলাম, তাহলে এই প্রথম ওয়ানের পর জিরো পাইলাম, এই জিরোর কারণে এখানে কত পাবো? ওয়ানই পাবো। কিন্তু খেয়াল করছেন, জাস্ট দুইটা নট গেট ইউজ করার কারণে আমি ওয়ান দিলে ওয়ানই পাচ্ছি। তাহলে এটা লাগে কেন, মানে এটা কাজটা কি আসলে? আপনারা কে কে ব্রডব্যান্ড ইউজ করেন বাসায়? কুইকলি বলেন তো, কুইক, সেটা বলেন যে কে কে ব্রডব্যান্ড ইউজ করেন। বেশিরভাগই করেন। আপনাদের ব্রডব্যান্ডের যে অফিস, সেটা আপনার বাসার পাশেই নাকি অনেক দূরে? পাশেই, বা বেশিরভাগেরই পাশে। এই যে একজন পাওয়া গেছে দূরে। দেখেন, যদি আপনার বাসা যদি পাশেই হয়, ধরেন 100 ফিটের মতো দূরে যদি হয়, তাহলে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন, ধরেন আপনি নিচ্ছেন 10 Mbps এর একটা কানেকশন, আপনি 10 Mbps এর জায়গায় হয়তো হাইস্ট 8 Mbps পাবেন, বা 10 Mbps পেতে পারেন। কিন্তু যে থাকেই 500 মিটার দূরে, এই যে বিশাল দূরত্ব, এই যে তার, তার তারের ভিতরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, সে কিন্তু অনেক ক্ষতি করে। দেখা যাবে যে এখান থেকে ঠিকই 10 Mbps পাঠাইছে, কিন্তু বাসা পর্যন্ত গিয়ে 1 Mbps পাচ্ছে। এটার সমাধান কি? এটাতে এখানে কিন্তু প্রচুর সিস্টেম লস হয়, এক ভাই অলরেডি শেয়ার করছেন। এইটার সমাধানের জন্য কি করা হয়, এই ধরেন 500 মিটার ধরলাম তো, প্রতি 100 মিটার পর পর আমি বাফার গেট ইউজ করলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এখানে যদি ওয়ান থাকে, এই জায়গাতে এসে 00 দুইবার হয়ে আবার ওয়ান হইলো। খেয়াল করেন, এইখানকার ভ্যালু আর এইখানকার ভ্যালু কিন্তু সেম, কিন্তু সে কিন্তু আবার ফুল স্ট্রেংথ পেয়ে গেল, লস কিন্তু আর হইলো না। আবার 100 মিটার পরে আবার একটা বাফার গেট দিলাম। আমি হয়তো এখানে বাফার গেট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওরা কি করে বলেন তো?
ওই বিভিন্ন থাম্বার মুখে দেখবেন নিচের দিকে একটা টিনের বক্স লাগায় রাখে, বক্সের মতো থাকে। এগুলোর দ্বারা, এগুলো হচ্ছে ওরা স্পিডটাকে বাড়ায়, বা বারবার জাংশন দেওয়াতে স্পিডটা ফল করে না, লস হয় কম। হ্যাঁ, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, দারুণ কথা বলছেন। লজিকটা সেম। এইভাবে আপনার বাসা পর্যন্ত যদি যায়, তাহলে কিন্তু ইন্টারনেট খুব বেশি ফল করবে না। বা ইলেকট্রিক লাইনে আমাদের আইসি গুলোতে সচরাচর এই ধরনের এগুলো ইউজ করা হয়, যে ধরেন ওয়ান আপনি পাঠাইছেন ভ্যালু, কিন্তু সঠিক জায়গা মতো যাইতে যাইতে সে ভ্যালু জিরো হয়ে গেছে। তার মানে কি, আপনি ধরেন যে আপনি কিম জং উন, আপনি হচ্ছে সুইচ টিপা দিছেন, পারমাণবিক বোমা আপনি পুশ করছেন, কিন্তু ওই যে জায়গাতে বোমা মারবেন, ধরেন যে হচ্ছে আপনি কিউবাতে বোমা মারবেন, কিউবা পর্যন্ত যাইতে যাইতে ওটা জিরো হয়ে গেছে, বোমা আর ফুটলো এটা, তাহলে তো লাভ হলো না। এই সমাধানের জন্য হচ্ছে এখানে হচ্ছে বাফার গেট ইউজ করা হয়। ওকে। অনেকেই বলতেছিলেন যে কিভাবে মুখস্থ রাখবো বা কিভাবে কি করব, তাদের জন্য সহজ সমাধান হচ্ছে ঠাডা মুখস্থ। এই একটা পেজ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার। দেখেন, সব ইনপুট বলতে আসলে কি বোঝাচ্ছে? এ আর বি, এর তো বেশি থাকে না। যদি এ আর বি দুটাই জিরো হয়, তাহলে এন্ড এর ভ্যালুও জিরো হবে, অর এর ভ্যালুও জিরো হবে, এক্সর এর ভ্যালুও জিরো হবে। যদি দুইটাই ওয়ান হয়, তাহলে ন্যান্ডও জিরো হবে, নরও জিরো হবে, এক্সরও জিরো হবে। যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, তাহলে নরই জিরো হবে এবং অর ওয়ান হবে। এইভাবে আপনারা যদি এইটা একটু মুখস্থ করতে পারেন, তাহলে এই এতক্ষণ ধরে যতগুলা স্লাইড পড়ছি সব কিচ্ছু করতে হবে না। মানে যদি মুখস্থ করতে পারেন, তাহলে এই একটা স্লাইডে এনাফ। এটাকে আমরা বলতে পারি মাস্টার স্লাইড। আর যদি আপনি বাকিগুলো যদি লজিক্যালি বুঝে থাকেন, তাহলে তো আর দরকারই হচ্ছে না। আচ্ছা, আমরা প্রথমেই একজন বুলিয়ান অ্যালজেব্রার কথা শুনছিলাম, যে জর্জ বুল বের করছিল। এই যে এতক্ষণ ধরে যে আমরা বিদ্যুৎ কানেকশন দিলাম, লাইট অন অফ করলাম, কিন্তু এই লাইট অন অফ করে কি শেষ? এই লাইট অন অফ থেকেই কিন্তু বর্তমানে কম্পিউটার আসছে। এবং কম্পিউটারে এই লাইট অন অফটাকে আসলে কিভাবে ধরা হয়? লাইট অন মানে হচ্ছে সত্য বা ওয়ান, আর লাইট অফ মানে ধরা হয় মিথ্যা বা জিরো। এবং এই যুক্তি দিয়েই যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় যত কাজ আছে সব কিন্তু হয়। হ্যাঁ, এগুলো আপনারা রিডিং টাইপের, আপনারা পড়ে নেবেন। এই যেখানে আমি বলে দিচ্ছি, দেখেন লজিকটা দেখেন। জিরো মানে মিথ্যা, জিরো মানে লাইট অফ, জিরো মানে কোনো ভোল্টেজ নেই, জিরো মানে বিদ্যুৎ নেই। আর ওয়ান মানে ঠিক সব উল্টা, আলো জ্বলবে, আর সত্যি, ভোল্টেজ হাই, বিদ্যুতের উপস্থিতি। আচ্ছা, আমরা তাহলে এবার কুইকলি কিছু উপপাদ্য দেখি। উপপাদ্য বলতে কি, আমরা কিন্তু শেষ, হ্যাঁ, আর 1 থেকে 2 মিনিটের মতো হতে লাগবে। আমরা ভ্যালু তো জানি না, ওয়ান বা জিরো কি হবে আমরা তো জানি না। সেক্ষেত্রে আমরা লজিকটাকে এইভাবে নিব। ধরেন একটা ভ্যালু হচ্ছে এ, আমরা কিন্তু অর গেট করতেছি। অর গেট কি সার্কিট? দ্রুত বলেন তো, অর গেট মানে কি সার্কিট? অর গেট মানে হচ্ছে প্যারালাল সার্কিট। আর প্যারালাল সার্কিটে আমরা জানি, যেইভাবেই কানেকশন দেওয়া হোক না কেন জ্বলবেই, কিন্তু কানেকশন দিতে হবে। যদি কানেকশন সব বন্ধ থাকে, তাহলে সে কাজ করবে না। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে ধরেন আপনার কাছে একটা যন্ত্র এনে দেওয়া হলো, সেখানে একটা সুইচ দেওয়া আছে, একটাই সুইচ, বাকি সুইচটাতে কি আছে আপনি কিন্তু জানেন না। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, বা হচ্ছে কাজটা কি করবে ওই বক্সটা, এটা আপনি বুঝবেন কি করে? এই সূত্রটা বোঝার জন্যই মূলত আমরা এই অর গেট পলিসিটা আমরা দেখব। ধরেন এ প্লাস এ, এটার উত্তর কত হবে? কুইকলি বলেন দেখি, কোনো আইডিয়া? এ প্লাস এ যদি করি, তাহলে এটা কত, মানে কত হবে? আচ্ছা, এগুলা হচ্ছে বুলিয়ান এলজেব্রা, হ্যাঁ, এগুলা আসবে না খুব একটা, জাস্ট জেনে রাখার জন্য। এ প্লাস এ, টু এ না তো, আমরা তো ম্যাথ করতেছি না, এটা সুইচ। হ্যাঁ, বাট একটা সুইচ আপনার কাছে আছে, আর একটা সুইচ আপনার কাছে নাই। ধরেন, মানে ধরেন একটা রোবট, একটা হচ্ছে কার, কারের রিমোট আপনার হাতে আছে, সেই রিমোটে একটাই সুইচ, আর একটা সুইচ ভেতরে দেওয়া। আপনি যে তথ্য দিবেন সেই অনুযায়ী ওটা কাজ করবে। আচ্ছা, এ প্লাস এর অ্যান্সার হচ্ছে এ, কিভাবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এর মান যদি জিরো হয়, তাহলে এই এর মান কত হবে বলেন তো? এই এর মান যদি জিরো হয়, তাহলে এই এর মান কত হবে? কিভাবে ওয়ান হবে? এ তো দুটাই সেম না? এই এ যদি জিরো হয়, এটাও জিরো হবে।
তাহলে এই দুটাই যদি জিরো হয়, জিরো জিরো হলে এখানে কত হবে? জিরো প্লাস জিরো কত হয়? জিরো প্লাস জিরো জিরোই হয়। তার মানে এ প্লাস এ জিরোই হয়। চলেন আরেকবার দেখি। আমি এর মান ওয়ান দিলাম, এর মান ওয়ান, একটা এর মান ওয়ান মানে আরেকটা এর মানও ওয়ানই হবে, সিম্পল। আর যদি দুইটাই ওয়ান হয়, তার মানে কি দুইটাই যদি সত্যি হয় বা দুইটা সুইচ যদি অন থাকে, তাহলে লাইট কি হবে? অন হবে। এবার কি বুঝছে যে এ প্লাস এ সমান কেন এ হচ্ছে? এগুলা বাদ। এবার আপনাদের সিস্টেমে আসি। এ প্লাস ওয়ান এবার কত হবে বলেন? একজন শুধু রেসপন্স করছেন। আচ্ছা, এ প্লাস ওয়ান দিলে অনেকেই বলতেছেন এ। আসলে কি হবে আমরা দেখি। ধরেন দুইটা সুইচ, হ্যাঁ, এর মান যদি ওয়ান হয়, আর এখানে তো ওয়ান আছেই, তো দুইটা সুইচ যদি অন হয়, তাহলে কি হবে? ওয়ান হবে, সুইচ জ্বলবে। এখন এর মান যদি জিরো হয় আর আরেকটা সুইচের মান যদি ওয়ান হয়, তাহলে অ্যান্সার কত হবে? কেউ অ্যান্সার দিলে আবার দেন। ধরেন এ অফ বা এর মান জিরো বা এটা সুইচ অফ, কিন্তু এই সুইচটা অন, তাহলে ভ্যালু কত হবে? ওয়ান হবে না? তার মানে এর মান জিরো হোক বা ওয়ান হোক, আরেকটা সুইচ যদি ওয়ান হয় বা সত্যি হয়, তাহলে সেটার মান ওয়ান হবে। এটা বোঝেননি কে বলেন তো? এর মান যাই হোক, আরেকটা সুইচ যদি ওয়ান হয় তাহলে তার ভ্যালু ওয়ান হবে। এই জিনিসটা বোঝেননি কে? ওকে, থ্যাংক ইউ, বুঝছেন। আচ্ছা, এখন এ প্লাস এ প্রাইম দিয়ে দিলাম। এটা কি জিনিস? এ প্রাইম মানে এ যা থাকবে তার উল্টা ভ্যালু হবে, অলওয়েজ। এ যা থাকবে তার উল্টা ভ্যালু হবে। এক্ষেত্রে কি হবে বলেন তো? সাবাস। এটা অলওয়েজ ওয়ান হবে। কেন ওয়ান হবে, মানে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে, এর মান যদি ওয়ান হয় তাহলে এ প্রাইমের মান হবে জিরো, এর মান যদি জিরো হয় তাহলে এ প্রাইমের মান হবে ওয়ান। তো আমরা অরের ক্ষেত্রে কি জানি? যে কোনো একটা সুইচে যদি জ্বলে, তাহলে বাল্ব জ্বলবেই। সো এ প্লাস এ প্রাইমের মান অলওয়েজ ওয়ান। এখন যদি এ প্লাস জিরো হয়, এবার বলেন কি হবে? সুইচ জ্বলবে কি জ্বলবে না? রাইট, এ প্লাস জিরো মানে এ হবে। তার মানে এ যদি অফ হয় তাহলে বাল্ব অফ হবে, এ যদি ওয়ান হয় তাহলে বাল্ব অন হবে। এই চারটা কি বুঝছি আমরা? এগুলা সবই হচ্ছে অর গেট বা প্যারালাল সার্কিটের লজিক। সবই হচ্ছে অর গেট কিভাবে কাজ করে সেটা বুঝছি। এই সেম জিনিস আমরা এখন এন্ড গেটের ক্ষেত্রে হয় দেখব। ধরেন এ কি দিব? প্রথমে গুণ দিয়েই করি। এ ইন্টু এ, এ ইন্টু এ হলে কি হবে অ্যান্সার? রাইট, আরে তো সবাই তো আপনারা বুঝে গেছেন। এই না, জিরো হবে না। আপনি সিম্পলি আপনি ক্যালকুলেশন করবেন। ধরেন এর মান যদি জিরো হয়, তাহলে আসলে কি হবে? এই এও জিরো হবে। তাহলে জিরো ইন্টু জিরো করলে উত্তর জিরোই হবে। এর মান যদি ওয়ান হয় তাহলে তো এটাও ওয়ান হবে। আর ওয়ান ইন্টু ওয়ান আমরা কি জানি? দুইটাই যদি, এন্ড এর ক্ষেত্রে লজিক হচ্ছে অবশ্যই দুইটাই চালু থাকতে হবে। দুইটা সুইচ যদি অন থাকে তাহলেই একমাত্র অন হবে। তার মানে এর ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে আসলে কি হবে, মানে লাইট জ্বলবে কি জ্বলবে না। তার মানে এ ইন্টু এ মানে হচ্ছে এ। এইটুকু আমরা বুঝে গেছি। এখন তাহলে এ ইন্টু জিরো হলে কত হবে? রাইট, এ ইন্টু জিরো হলে অলওয়েজ জিরো হবে। এটা ক্যালকুলেশন করার কিছু নাই। তার বড় কারণ কি? এন্ড এর ক্ষেত্রে শর্ত হচ্ছে সব সুইচ অন থাকতে হবে। একটা সুইচে যদি কোনো কারণে অফ থাকে, তাহলে বাল্ব আর জ্বলবে না। তো এখানে তো অলরেডি একটা সুইচ অফ করেই দিছি আমি। তার মানে আপনি এর মান যাই নিয়ে আসেন না কেন, এই বাল্ব কোনোভাবেই জ্বলবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এ ইন্টু ওয়ান করলাম। এবার বলেন। আরে আপনারা তো সবাই পারতেছেন, এরকম হলে খুব ভালো লাগে। রাইট। কেন? ধরেন এর মান যদি জিরো হয়, একটাও যদি অফ থাকে তাহলে কাজ করবে না, আমরা জানি। তার মানে এর মান জিরো হলে উত্তরও জিরো হবে, লাইট জ্বলবে না। আবার এর মান যদি ওয়ান হয়, তাহলে
সবগুলাই যেহেতু সুইচ অন, তার মানে জ্বলবে, তাহলে 1 × 1 হবে। লাস্ট A × A'। এবার বলেন জ্বলবে কি জ্বলবে না? এটা অলওয়েজ জিরো হবে। তার কারণ কি? যদি সুইচ অন থাকে তাহলে আরেকটা সুইচ অবশ্যই অফ হবে। আবার যদি সুইচ একটা অফ থাকে তাহলে আরেকটা অবশ্যই অন হবে। একটার একটার ভাইস ভার্সা হবে। কিন্তু আমরা অ্যান্ড এর ক্ষেত্রে জানি অন্তত একটা সুইচ যদি অফ থাকে তাহলে সেই বাল্ব জ্বলবে না। তার মানে যদি A × A' থাকে তাহলে অলওয়েজ জিরো হবে। তাহলে অর এবং অ্যান্ড এর এই সূত্রগুলা বুঝছি। অনেক সময় পরীক্ষার হলে এইভাবে পরীক্ষা আসতে পারে যে A × 1 সমান কত। এ দিল হচ্ছে 0, বি দিল হচ্ছে 1, সি দিল হচ্ছে এ, আর ডি দিল A'। বলেন তো অ্যান্সারটা কি হবে ABCD-র মধ্যে? এই আপনাদেরকে তো আমি মাল্টিপল চয়েস দিছি, আপনারা মাল্টিপল চয়েসের অ্যান্সার দেন। হ্যাঁ, এই তো এখন সবাই দিচ্ছেন সি, রাইট। এইভাবে অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তো লজিক গেটের ক্ষেত্রে এইটাই ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক রাত পর্যন্ত আপনাদের সেশন নিয়ে ফেললাম।